আমি জানি রুদ্র, আপনি অসাধারণভাবে পাল্টে গেছেন। আপনার ভিতরে মানুষটা এখন অনেক নরম। সত্যি বলতে, আমি নিজেও জানি না কখন সেই ঘৃণার প্রাচীর ভেঙে এত গোপনে, এত গভীরে আপনাকে ভালোবেসে ফেললাম। তুরা কথাটি শেষ করে বেড থেকে নেমে একদম রৌদ্রের কাছে এসে দাঁড়ালো। সে এক ধ্যানে রৌদ্রের দিকে তাকিয়ে রইল, যেন পৃথিবীর সমস্ত আকর্ষণ এই মুখে জমা। কেন জানি চোখ ফেরাতে ইচ্ছে করছে না। রৌদ্রের সেই হালকা উড়ন্ত চুলগুলো তুরা একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করলো। তুরা নিজেকে আর দমাতে না পেরে অতি সপ্তপনে রৌদ্রের চুলের ভিতরে নিজের আঙ্গুল প্রবেশ করিয়ে দিল। রৌদ্র হালকা নড়ে চড়ে উঠল। তুরা ভয়ে চমকে উঠে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে মুখ ঢেকে পেল। কিছুক্ষণ পর আঙ্গুল ফাঁক করে দেখে রৌদ্র এখনো শান্তিতে ঘুমিয়েছে। তুরা মুখ থেকে হাত সরালো, সাহস সঞ্চয় করে রৌদ্রের গালে টুস করে নিজের অজান্তে একটা গভীর চুমু দিল। এরপর ভালোবাসা ভরা ফিসফিসানিতে কানে কানে বলল, ভালোবাসি আপনাকে, বুঝেছেন? তাই আপনার ভালোবাসার টানে চলে এসেছি এত দূরে। কথাটা বলে তুরা লজ্জায় লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল এবং দরজা বন্ধ করে দিল। তুরা ওয়াশরুমে চলে যেতে রৌদ্র ফট করে চোখ খুলে ফেলল। সে মোটেও ঘুমায়নি, জেগেছিল। আসলে তুরার আগে রৌদ্রের ঘুম ভেঙেছিল। রৌদ্র এমনি চোখ বন্ধ করেছিল। এতক্ষণ তুরার কাণ্ড আর তার ভালোবাসার স্বীকারোক্তি শোনার পর রৌদ্র দুটো সোফায় উঠে বসলো। সে নিজের কানে 2 আঙ্গুল দিয়ে 3বার পরিষ্কার করলো। চোখ 2-3বার হাত দিয়ে কষলে দেখলো, অর্থাৎ তুরা যা বললো সে সঠিক শুনছে তো, ভুল শুনেনি তো। সে কি সত্যি দেখছে নাকি স্বপ্ন? রৌদ্র হাতে জোরে চিমটি কাটলো, তীব্র ব্যথা পেল। আর মানে, এটা স্বপ্ন নয়, সত্যি। সে যা শুনছে সব সত্যি। আর তুরা থেকে ভালোবেসে এ তার জন্য এত দূর এসেছে। কথা মনে হতে রৌদ্রের মুখে অজান্তে এক বিজয়ী হাসি ফুটল। সোফায় থাকা বালিশটা হাতে নিয়ে চেপে ধরল। উত্তেজিত কণ্ঠে হাসতে হাসতে বলল, তো ম্যাডাম, এই জন্য আসা আমার ভালোবাসার পাগলা ভালোবাসার টানে চলে এসেছেন? কোনো সমস্যা নেই। এই আপনাকে সামলাতে হবে এই পাগলটাকে। খেলা তো হবে এখন। পেয়েছি আপনাকে। আপনার ওই মুখ দিয়ে যেহেতু একবার ভালোবাসে, সেই মুহূর্তটা থেকে আপনি পুরোপুরি আমার হয়ে গেছেন। এখন আপনি চাইলেও আমি আপনাকে ছাড়বো না। রৌদ্রের চোখ মুখে এখন প্রেমের তীব্র অধিকারবোধ আর খেলার আনন্দ ঝরে পড়ছে। রৌদ্র বালিশটা বুকে চেপে ধরে বিজয়ের হাসি বজায় রেখে দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ স্বরে কথাগুলো শেষ করলো। তবে আপনি যতদিন না নিজের মুখ থেকে পুরোপুরি আমার ভালোবাসা সামনে ভালোবাসি কথাটা বলছেন, ততদিন আপনাকে আমার পাগলামি সহ্য করতে হবে না। আপনি আমাকে একদম স্বাভাবিক পাবেন। অর্থাৎ স্বীকার করার পর থেকে দেখবেন ভালোবাসা কাকে বলে। মিস তুরা খান। রৌদ্র চোখ দুটো গভীর অঙ্গীকারে চকচক করে উঠল। তার গলার শেষ অংশটুকু ছিল একাধারে ঘোষণা এবং অধিকারবোধের প্রকাশ। রৌদ্র গভীর ভাবনায় মগ্ন। তার চোখে তখন তুরার স্বীকারোক্তির মিশ্রণ। ঠিক তখনই রৌদ্রের ফোন বেজে উঠল। রৌদ্র চিন্তা থেকে বেরিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো অফিস থেকে কল এসেছে। রৌদ্র দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে কানে ধরল। হ্যাঁ, হেড মুলার খান সাহেব, আজ সকালে 10টায় মিটিংও প্রস্তুত। সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। আমাকে দুঃখের সাথে বাতিল করতে হচ্ছে। সবাইকে বলুন আমি আজ অংশগ্রহণ করতে পারছি না। কিন্তু খান সাহেব, এটা বিনিয়োগের সাথে খুবই গুরুত্বপূর্ণ মিটিং। আমি তাদের কি বলবো? বলুন আমার অন্তত গুরুত্বপূর্ণ পারিবারিক কাজ আছে, সব কালকের জন্য পিছিয়ে দিন। এটা আমার নির্দেশ। বুঝেছি খান সাহেব, ব্যবস্থা করা হচ্ছে। রৌদ্র ফোনটা রেখে দিল। এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তুরাকে ওয়াশরুম থেকে বের করা। অনেকক্ষণ অপেক্ষার পর তুরা যখন ওয়াশরুম থেকে বের হচ্ছিল না, তখন রৌদ্র ধৈর্য হারিয়ে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে সে টকটক করে শব্দ করে কড়া বলল, তুরা, তুই কি শুনতে পাচ্ছিস? বের হ। এতক্ষণ ধরে ওয়াশরুমে কী করছিস? এদিকে ভেতরে তুরার অবস্থা খুবই খারাপ। বিদেশি জিনিস কোনোটাতে সে ঠিকমতো ব্যবহার করতে পারছে না। সে ভুল করে আবার শাওয়ার ক্লিক করে দিয়েছে। তার সারা শরীর ভিজে লেপ্টে গেছে। লজ্জায় ভেতর থেকে বের হতে পারছে না। হঠাৎ রৌদ্রের দেখে তুরা চমকে উঠে ভয়ে ভয়ে অসহায় বলে, রৌদ্র ভাইয়া, আমি আবার ভিজে গেছি, কোনো কাপড় নেই আমার। রৌদ্র কোথায় তাড়াতাড়ি কাপড়ের কথা মনে পড়লে সাথে সাথে রৌদ্রের ফোন হাতে নিয়ে কাউকে ফোন দিয়ে কঠোর এবং দ্রুত কণ্ঠে বলল,
আমার 10 মিনিটের মধ্যে এখনই সুইজারল্যান্ডে থাকা অনেকগুলো সব থেকে লম্বা মেয়েদের গ্রাউন্ড চাই এবং সবচেয়ে বড় মাপেরই পোশাক যা শরীরে কোনো অংশ দৃশ্যমান করবে না। মাত্র 10 মিনিট। কথাটা বলে রৌদ্র ফ্যান কেটে দিল। রৌদ্রের সে কঠোর আদেশ শুনেছিল যারা, তারা তৎপর হয়ে 10 মিনিট সময় লাগলো। মাত্র 8 মিনিটের মধ্যে বিভিন্ন রঙের লং গ্রাউন্ড পার্সেল আকারে রুমের সামনে হাজির। রৌদ্র সব কিছু দেখলো। সব গ্রাউন্ড থেকে রৌদ্র সবচেয়ে লম্বা এবং নিজের পছন্দ মতো একটা সাদা রঙের গাউন বেছে নিল, সাথে ওড়না আর গাউনের সাথে জিন্স। সব কিছু হাতে নিল। রৌদ্র নম্রতা ভুলে কর্তৃত্বের স্বরে হাতে নেওয়া পোশাকগুলো নিয়ে ওয়াশরুমে নক করে তুরার উদ্দেশ্য বলল, দরজাটা একটু ফাঁক করে উম, কাপড়গুলো নিয়ে। তুরা রৌদ্রের ডাকে আস্তে করে ওয়াশরুমে ঢুকে খুলে হালকা ফাঁকা করলো। সে চুপিসারে রৌদ্রের হাত থেকে কাপড়গুলো দ্রুত নিয়ে নিল। রৌদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। সে উত্তেজনা আর অপেক্ষা নিয়ে তুরার বের হওয়ার সময় গুনতে লাগলো। খানিকক্ষণ পর ওয়াশরুম দরজা খোলার শব্দে তুরা দ্রুত দরজার দিকে তাকালো, আর তাকিয়ে রৌদ্রের চোখ দুটো যেন আটকে গেল। সাদা শুভ্র গ্রাউন্ডে তুরাকে মাশাআল্লাহ, যা ভাষায় প্রকাশ করা যাবে না। গ্রাউন্ডটি লম্বা হয়, তুরার শরীরে কোনো অংশেই দেখা যাচ্ছে না, কিন্তু ওই শালীনতা তার রূপ যেন দ্বিগুণ হয়েছে। তার লম্বা ভেজা চুল পিঠ বেয়ে নেমে এসেছে, যা থেকে টপ টপ করে হালকা পানি ভরছে। ভিজে যাওয়ার পর তুরার মুখটা আরও স্নিগ্ধ লাগছে, যেন সদ্য প্রস্ফুটিত ফুল। তার ঠোঁটের কোণে থাকা সেই প্রিয় তিলটা যেন এই মুহূর্তে আরও বেশি ফুটে উঠছে। রৌদ্রর ঘোর লাগা দৃষ্টিতে তুরার দিকে তাকিয়ে রইল। এই চাওয়ার জন্য শেষ নেই। রৌদ্র এতক্ষণ ধরে এভাবে তাকিয়ে থাকতে দেখে তুরার লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার বুকের ভেতরটা ধড়ফড় করে শব্দ করছে, যেন বাইরের কেউ সেই শব্দ শুনতে পাবে। রৌদ্র মুগ্ধতা কাটিয়ে সোফায় থেকে উঠে একদম তুরার কাছে এসে দাঁড়ালো। তুরা মাথা নিচু করে আছে, লজ্জায় কিছু বলতে পারছে না। রৌদ্র এক ধ্যানে তুরার দিকে তাকিয়ে রইল। হঠাৎ রৌদ্রের চোখ থেকে তুরার ভেজা চুলে যা থেকে টপ টপ করে পানি ঝরছে। রৌদ্র কি মনে করে যেন দ্রুত তোয়াল এনে তুরাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভেজা চুলগুলো মুছতে লাগলো। রৌদ্রের এমন অপ্রত্যাশিত যত্নে তুরা কেঁপে উঠল। সে কথা বলতে পারল না, চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রৌদ্র তুরার চুল মুছতে ব্যস্ত। এমন সময় রৌদ্রের চোখ গেল তুরার পিঠের দিকে। সে দেখল জামার, আর তার মানে তুরা চেন লাগায়নি। রৌদ্র গভীর লম্বা নিঃশ্বাস নিল। সে খুব ধীরে ধীরে তুরার পিঠ থেকে আলতোভাবে চুলগুলো সরিয়ে তুরার ঘাড়ে রাখলো। রৌদ্রের স্পর্শে তুরার ঠোঁট কেঁপে উঠল, চোখগুলো পাপড়িগুলো কাঁপছে। রৌদ্র তুরার জামার চেনটা এক টানে দ্রুত লাগিয়ে দিল। তুরা ভয়ে ধরপড়ে উঠল। তুরাকে চোখ বন্ধ করে এইভাবে ভয়ে কাঁপতে দেখে রৌদ্রের মুখে আস্তে করে হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে মুখটা তুরার কানের কাছে নিয়ে নিল। তার কণ্ঠস্বর ছিল মধুময়, নেশাতুর এবং গভীর আবেগপূর্ণ। নদীর জল শুকিয়ে খরা হয়ে যাক, তবুও তোর এই শাহজাদি পরীর মুখ দেখা যেন না ফুরে। আমি মরে যাব, তবুও যেন আমার আত্মা তোকে হারায়। আমি পাগল হব, তবুও সেই পাগলের মুখে তোর নামটাই যেন প্রতিধ্বনিত হয়। পুরো শহর, পুরো পৃথিবী জানুক এই পাগলের মুখ থেকে বলা প্রতিধ্বনিত শব্দটা। এই মধুময় নেশাতুর কণ্ঠস্বর শুনে তুরা বিদ্যুৎস্পৃষ্টর মতো চমকে উঠল। তুরা ধরপড়ে উঠল। সে উন্মাদিনীর মতো আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই, রৌদ্র নেই। ওয়াশরুম থেকে শব্দ হচ্ছে, তার মানে রৌদ্র ভিতরে গেছে। কিন্তু ওই অভাবনীয় কথাগুলি সে শুনল, সেগুলো কে বলল, নাকি সবটাই তুরার মনের ভুল? তার হৃদয়ে সেই গভীর ভালোবাসার শব্দে ধাক্কা সামলাতে উঠতে পারছে না। পরক্ষণে তুরা ব্যাপারটা নিজের মনের ভুল ভেবে উড়িয়ে দিল। সে নিজেকে শান্ত করে আয়নার সামনে দাঁড়ালো। দামি বিদেশি সাদা গাউনে নিজেকে দেখে তুরা অবাক। সত্যি অপূর্ব লাগছে, যা তুরাকে নিজেই দেখে মুগ্ধ হলো। তার মানে রৌদ্র এখন মুগ্ধ হয়ে ওইভাবে তাকিয়েছিল। এই গভীর প্রশংসা তার প্রাপ্য। কথাটা ভাবতে তুরার মুখে লজ্জার এক মিষ্টি হাসি ফুটে উঠল। সেই হাসি তার স্নিগ্ধ মুখশ্রীকে আলোকিত করলো। কিছুক্ষণের মধ্যে রৌদ্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। তুরা তখনও আয়নার সামনে দাঁড়িয়ে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে আছে, যেন নিজের রূপ থেকে চোখ ফেরাতে পারছে না। রৌদ্র তুরাকে এইভাবে আয়নায় মগ্ন থাকতে দেখে ধীরে ধীরে তুরার পাশে গিয়ে দাঁড়ালো। আয়নাতে তুরার প্রতিছবিতে তুরার ঠিক পাশে রৌদ্রের প্রতিছবি ফুটে উঠল। তুরার চোখ নিজের চেহারা প্রতিছবি থেকে সরে গিয়ে রৌদ্রের প্রতিছবির দিকে গেল, আর সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। রৌদ্র তুরার চোখের দৃষ্টি লক্ষ্য করে কৌতুক স্বরে বলল, কি দেখছিস?
তুরা নিজের অজান্তে ঘোরের মধ্যে উত্তর দিল, আপনাকে। তাই? আমাকে দেখে কি লাভ? লাভ আছে অনেক। রৌদ্র মুখ টিপে হেসে মুখে আগ্রহের ভাব নিয়ে বলে, তাই তো? তা শুনি কী লাভ? তোরা ঘোরের মধ্যে থেকে বলতে লাগলো, আপনি আমাকে, আমি আপনাকে বাকিটুকু শেষ করতে পারলো না। তুরা হুশ হাসলো। সে আয়নাতে তাকিয়ে দিল রৌদ্র তার পাশে। তুরা এতক্ষণ কল্পনা ভেবে কথাটা বলছিল, কিন্তু এটা কল্পনা ছিল না, এটা বাস্তব। কথাটা মনে পড়তে তুরার মুখ একদম লাল টকটকে টমেটোর মতো লাল হয়ে গেল। তুরা মাথা নিচু করে কথা কাটানোর জন্য রৌদ্রের উদ্দেশ্যে তোতলাতে সরে বলল, ওই ওই আর কি, আমি বাইরে যাব ভাইয়া, আপনি আপনি থাকেন। কথাটা বলে তুরার লজ্জায় লাল হয়ে দৌড়ে গিয়ে দিয়ে বাইরের উদ্দেশ্যে বের হতে নিল। ঠিক তখন মুহূর্তে রৌদ্র দ্রুত তুরার হাত ধরে টান মারল। তোরা তাল সামলাতে না পারে সজোরে রৌদ্রের বুকে আছড়ে পড়ল। রৌদ্রের এমন কাজে তোরা থরথর করে কাঁপতে লাগলো। তার বুকের ভেতরে সেই শয়তান হার্টবিটটা আরো জোরে জোরে ধুকপুক শুরু করলো। হঠাৎ তোরা অন্য একটা ধুকপুকুনির শব্দ পেল। রৌদ্রের বুক থেকে কেমন যেন ধুকপুকুনির শব্দ আসছে, যেন রৌদ্রের হৃদয়স্পন্দনের কাঁপছে। বাংলাদেশ। পুরো বাড়ি খুঁজে খুঁজে একটা মানুষ খুঁজে পাচ্ছে না শিহাব। সবাই মেহমান আপ্যায়ন আর অন্য অন্য কাজে ব্যস্ত দেখাচ্ছে। শিহাব বুঝতে পারছে না এখন আশিকে শাড়ি পরিয়ে দিবে, সবাইকে অতিথি আপ্যায়ন করাতে ব্যস্ত। শিহাবের মুখে হতাশা আর রাগ নিয়ে ফিরে এলো। আর রুমে ঢুকে শিহাবের মুখের রাগ মুহূর্তে হাসি দিয়ে ফুটে উঠলো। শিহাব হু হু করে জোরে জোরে হেসে দিল। সামনে আশি কোনোরকম শাড়ি পরছে, কিন্তু কুচিগুলো দিয়েছে অস্বাভাবিকভাবে লম্বা। তাকে দেখতে একদম কারেন্টে দাঁড়িয়ে থাকা লম্বা খুঁটির মতো লাগছে, যা দেখে শিয়াব নিজের হাসি আর ধরে রাখতে পারল না। কারো হাসির স্বর শুনে আশি ঘাড় ঘুরে তাকে দেখে শিয়াব তার দিকে তাকে হাসছে। শিয়াব এইভাবে তাকিয়ে হাসতে দেখে আশি অবাক হয়ে জিজ্ঞেস করল, কী ব্যাপার, এইভাবে হাসছেন কেন? কিন্তু শিয়াব কোনো উত্তর দিল না, সে শুধু হাসতে লাগলো। আশি একইভাবে হাসতে দেখে বিরক্ত হয়ে বলল, আজব তো, আপনি এইভাবে হাসছেন কেন? তবুও সে আবার কোনো উত্তর দিল না। আশি এবার আগে কাঁপতে কাঁপতে আশেপাশে কিছু খুঁজলো। সে আয়নার সামনে রাখা তোয়ালটা নিয়ে রাগে ছুঁড়ে মারল শিয়াবের মুখে। আর একদম লক্ষ্য মতো শিয়াবের মুখে গিয়ে তোয়ালটা লাগলো। শিয়াব সঙ্গে সঙ্গে হুঁশ ফিরল। সে উম, তোয়ালেটা মুখ থেকে সরিয়ে আশির উদ্দেশ্যে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আমার উপর রাগ না দেখে একবার নিজেকে দেখো, শাড়ি কীভাবে পরছো, হাঁটতে গেলে তোমার কুচি খুলে পড়বে। আশি বেজায় রাগ হলো। শিয়াবের কোনো কথা না শুনে সে সাহায্য চেয়েও কোনো সাহায্য পেল না। উল্টে সে এত কষ্ট করে শাড়ি পরল আর শিয়াব বলছে হাঁটতে গেলে শাড়ির কুচি খুলে যাবে। কথাটা মনে হতে আশি উত্তেজিত রাগ নিয়ে বলল, কচু, আমি শাড়ির কুচি ভালো করেই দিয়েছি, খুলবে না, আপনার চোখ অন্ধ। বলে আশি জেদের বসে হাঁটতে লাগলো। মাত্র কয়েক কদম পা দিতে সত্যি সত্যি কুচিতে পা লেগে কুচিগুলো ফড়ফড় করে খুলে গেল। শিয়াব আশির অবস্থা দেখে হাসতে নিবে, কিন্তু এই মুহূর্তে আশি খুলে যাওয়া শাড়িতে পা লাগায়। আশি একদম চেতে নিল। শিয়াব আর হাসির সুযোগ না নিয়ে দ্রুত এগিয়ে এসে আশির কোমর চেপে ধরল। আশি ভয়ে চোখ বন্ধ করে শিয়াবের টি শার্ট খামচে ধরল। আশির অসহায় মুখ বন্ধ মুখের দিকে তাকিয়ে শিয়াব অদ্ভুত এক ঘোর লেগে গেল। শিয়াবে এক দৃষ্টিতে আশির বদ্ধ নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখ এখন আশির ভেজা চুল বা খুলে যাওয়া শাড়ির দিকে নয়, বরং সেই গভীর অব্যক্ত ভয়ের দিকে, যা আশির অধরে কম্পন ধরছে। রুমের আবহাওয়া, বাতাস, সব কিছু যেন এক রহস্যময় নীরবতায় থেমে গেছে, যেন সময়ের নিঃশ্বাস নিতে ভুলে গেছে। সে আশিকে ধীরে ধীরে সোজা করে দাঁড় করায়। আশির লজ্জা সংকোচে মাথা নিচু করে ফেলে। সে আশির কাণ্ড দেখে দীর্ঘ লম্বা শ্বাস নিল। সে আশির কাছ থেকে শাড়ি নিয়ে নিল। আশি শিশুর মতো বায়না ধরে আর শাড়ি শক্ত করে ধরে ভয়ে তোতলা মেয়ে করে বলল, কি 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 হয়েছে, শাড়ি নিচ্ছেন কেন? সে আশির কথা শুনে রাগে দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ ও কর্তৃত্বপূর্ণ স্বরে বলল, আমি পরাবো তাই। আশি বিস্ময় ও তোতলামিতে বলল, আপনি আপনি শাড়ি পরাবেন? সে কঠিন স্বরে বলল, চুপ করবে তুমি, শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো, আমি এটা ঠিক করার চেষ্টা করছি। শিয়াব হঠাৎ রাগে আশির কাছ থেকে শাড়ি শক্তিতে টেনে নিল। আশি গভীর লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। শিয়াব
অন্যদিকে মুখ ঘুরিয়ে আস্তে আস্তে আশির কোমরে শাড়ি গুজে দিতে থাকে। শিহাবের উষ্ণ হাতের প্রতিটি স্পর্শে আশি বিদ্যুৎ প্রবাহের মতো কেঁপে উঠছে। আশি চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিচ্ছে। শিহাব শাড়ির কুচিগুলো নিয়ে আশির পেটের ঠিক কাছে দিতেই সেই স্পষ্ট ঘনিষ্ঠতা আশি আরও বেশি কেঁপে উঠল। তার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। শিহাব আশির শাড়ির আঁচলটা শেষবারের মতো ঠিক করে দিল। একবার আশির অবস্থা দেখে আশি তখনও কাঁপছে। শিহাব লম্বা লম্বা শ্বাস নিল। সে আর কোনো কথা না বলে তোয়ালে নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। আশি অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর কোনো সাড়াশব্দ না পেয়ে ধীরে ধীরে চোখ খুলল। সে দেখল শিহাব কোথাও নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। তার মানে সে ভেতরে চলে গেল। আশি আয়নার সামনে গেল এবং নিজেকে আয়না দেখে বেশ অবাক হলো, কারণ শিহাব অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিছে, যা তার ধারণার বাইরে ছিল। আশি মুচকি আসলো। সে ভাবলো যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, ভালোই আছে। খান বাড়ির সকল সদস্য শিহাবের বাড়িতে চলে এলো। সবাই যার যার সাথে কথা বলে ব্যস্ত। আরফা আশিকে খোঁজার জন্য রুমে আসতে নিবে এমন সময় আরফার ফোন বেজে উঠল। আরফা তাড়াতাড়ি আগে ফোন নিয়ে বাইরে এলো। আরফা ফ্রেন্ড কল দিয়েছে। আরফা ফোনে কথা বলতে বলতে শিহাবের বাড়ির গেটের কাছে চলে এলো। সে হাঁটতে হাঁটতে হঠাৎ শাড়ির কুচিতে পা লেগে একদম পড়ে যেতে নিল। আর ঠিক সেই মুহূর্তে দুটো শক্ত হাত আরফাকে শক্ত করে ধরে ফেলল। আরফা চোখ খুলে দেখল তাকে ধরে আছে একজন সুদর্শন যুবক। ছেলেটি সুঠাম দেহের অধিকারী এবং তার চোখে এক ধরনের কর্তৃত্বপূর্ণ গভীরতা। ছেলেটি আরফাকে ঠিক করে দাঁড় করিয়ে দিয়ে বলল, একটু দেখে হাঁটবেন কেমন? আরফা অপ্রস্তুত হয়ে লজ্জা মিশ্রিত কামড় দিয়ে বলল, ইয়ে মানে আমি ফোনে কথা বলছিলাম তাই দেখতে পারিনি। সমস্যা নেই, তবে একটু দেখে, না হলে যখন তখন পড়ে গিয়ে কোমর ভাঙতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি বিয়ের বাড়িতে নাকি ইনভাইট কেটে এসেছেন নাকি কোনো আত্মীয়? না, আমি আরশির কাকাতো বোন। সিরিয়াসলি? আরশি আমার ফ্রেন্ড। আমি নেহাল। ও আচ্ছা, আমি আরফা। আরফা আর নেহাল দুজনে টুকটাক কথা বলতে বলতে বাড়ির ভিতর চলে আসলো। তাদের চোখে মুখে ছিল একে অপরের প্রতি নীরব কৌতূহল। সুইজারল্যান্ড। রৌদ্র তুরাকে নিয়ে বের হচ্ছিল দুজনে বিলাসবহুল গাড়িতে। তুরা গাড়ির জানলা কাছ দিয়ে এক মনে বাইরে দৃশ্য দেখছে, আর রৌদ্র চুপচাপ গাড়িতে ড্রাইভ করছে। বেশ কিছু সময় পর রৌদ্র একটা জমকালো রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামলো। গাড়ি থামাতে দেখে তুরা ধরপড়ে উঠল। তুরা উদ্বেগ ও ভয় মেশানো কণ্ঠে বলল, কী হলো, গাড়ি থামালেন কেন? রৌদ্র কৌতুক স্বরে সিট বেল্ট খুলতে বলল, তোকে বিক্রি করে দিব তাই। তুরা তীব্র বিস্ময় নিয়ে বলল, কি? রৌদ্র নির্দেশ ও বিরক্তি মিশিয়ে বলল, চুপচাপ গাড়ি থেকে নামলেই দেখতে পাবে। কথাটা বলে রৌদ্র গাড়ি থেকে নামলো। তুরা ধীরে ধীরে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামলো। রৌদ্র তুরার হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো। রেস্টুরেন্টের মালিক আরহাম রৌদ্র খানকে দেখে চোখ কপালে তুলে বলল, আহ খান সাহেব, কি সৌভাগ্য, স্বাগতম। দয়া করে একটা সুন্দর টেবিলে বসুন। রৌদ্র কোনো কথা না বলে তুরাকে নিয়ে একটা টেবিলে বসলো। তুরা বিদেশি রেস্টুরেন্টে দেখে শুধু চারপাশ তাকাচ্ছে। কত বিদেশি মানুষ, কত কিছু আছে, অথচ তুরা এগুলো কিছুই বুঝতে পারছে না। তুরাকে এইভাবে চারপাশে অবাক চোখে তাকাতে দেখে রৌদ্র তার ঠোঁটে কামড় দিয়ে হালকা হেসে বলল, কি দেখছিস এমন করে? মনে হচ্ছে জীবনে এমন দামি রেস্টুরেন্ট আর দেখিসনি। রৌদ্রের কথা তুলে যেন থমকে গেল। সেই তড়িঘড়ি চোখ নামিয়ে নিয়ে আমতামতা করলো, কিচ্ছু না। ঠিক তো, আমি তো কখনো বিদেশে আসিনি যে এমন ঝকঝকে রেস্টুরেন্ট দেখব। রৌদ্র বাঁকা হাসি হেসে টেবিলে সামান্য ঝুঁকে এলো। তার কণ্ঠে সামান্য কৌতুক, কিন্তু দৃষ্টি ছিল স্থির। তো হঠাৎ বিদেশি এলি কেন? রৌদ্রের এমন সরাসরি প্রশ্নে তুরা সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। রৌদ্র সেই নীরব মুখের দিকে তাকিয়ে এক ঝলক হাসলো, তারপর শক্ত বলল, কি হলো বল? রৌদ্র জোরে দেওয়া ডাকে তুরা চমকে উঠল। সে কাঁপা কাঁপা গলায় জবাব দিল, এমনি এসেছি। সেই কারণ কি আপনাকে জানাতে হবে? আমি বলতে বাধ্য নেই। তুরা স্পষ্ট প্রত্যাখ্যান শুনে রৌদ্রের ভেতরে চাপা কষ্টটা আর বলে। সে মনে বলল, কেন নিজের মুখে স্বীকার করছিস না সত্যিটা? আমি তো তোর অপেক্ষায় থাকতে থাকতে পাগল হয়ে যাব। আর কত অপেক্ষা করবি? এইবার অন্তত স্বীকার করে দে সত্যটা। রৌদ্র কথাটা বলে লম্বা লম্বা শ্বাস নিয়ে কণ্ঠ কঠিন করে বলল, ঠিক আছে, বলতে হবে না। এখন কি খাবি, অর্ডার কর। কথাটা বলে রৌদ্র উদাসীনভাবে খাবারের তালিকায় কাগজটা তুরার দিকে এগিয়ে দিল। তুরা এক পলক সেই দামি কাগজটা দেখলো। বিদেশি ভাষায় কী লেখা কিছুই বুঝলো না। খুব খাবারের লোভনীয় ছবি তার দৃষ্টি আকর্ষণ করলো। তুরাকে এইভাবে ছবিগুলোর দিকে তাকিয়ে বিস্ময় কৌতূহল নিয়ে তাকিয়ে রৌদ্রের মুখে একটা দুষ্টু হাসি ফুটলো। সে মজা করে বলল, তুই যেভাবে মেনু কার্ডের দিকে তাকিয়ে দিচ্ছিস দেখে মনে হচ্ছে
এটা সত্যি খাবার। আর সেই লোভে তোর জিভ দিয়ে জল পড়ছে। রৌদ্রের এমন দুষ্টুমাখা খোঁচা শুনে মুহূর্তে তুরো অপমানে জ্বলে উঠল। সে কাগজটা প্রায় ছুঁড়ে মারার ভঙ্গিতে রৌদ্রের দিকে তাকিয়ে বলল, আপনার খাবার আপনি খান, আমি খাবো না। কথাটা বলে তুরা ক্ষিপ্ত গতিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। রৌদ্র বিস্মিত হয়ে উঠে তুরাকে কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ বিদেশি মেয়ে, যার চুলগুলো সোনালি এবং চোখে আনন্দের উচ্ছ্বাস, দৌড়ে এসে রৌদ্রকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। মেয়েটি রৌদ্রকে জাপটে ধরে দ্রুত এবং উত্তেজিত কণ্ঠে এক অপরিচিত ভাষায় অনর্গল বলতে শুরু করলো, হে বেবি, কেমন আছো? জানো আমি তোমাকে কতটা মিস করছি। ইদানিং তুমি আমার সাথে কথা বলছো না। আমি সত্যিই ভাবিনি যে তোমাকে এই সময় এইভাবে রেস্টুরেন্টে পাবো। এই দৃশ্য দেখে তুরার বুকের ভিতর যেন এক প্রচণ্ড তুফান শুরু হলো। তার হৃদয় যেন তীক্ষ্ণ যন্ত্রণায় ফেটে গেল। সেই অসহ্য ব্যথার কারণটা, গলাটার স্বাদ যেন আটকে গেল। রোদে বিরক্ত হয়ে মেয়েটাকে সরিয়ে দিবে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার চোখ যায় তুরার দিকে। তুরা ততক্ষণ কেঁদেই দিয়েছে, তার চোখে জলের ধারা স্পষ্ট। রৌদ্র দ্রুত মেয়েটিকে উপেক্ষা করে তুরার দিকে এগিয়ে এসে কিছু বলতে নেবে, তার আগে তুরা এক মুহূর্ত দেরি না করে কোনো কথা না বলে দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে এক দৌড়ে বাইরে গেল। তুরা সে অপরিচিত বিদেশি রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে, তার চোখের পানি যেন থামছে না। সে বারবার বাঁ হাত দিয়ে সেই জল মুছছে। এই দৃশ্য যেন তুরার কাছে 1000 জন্মের কষ্টের দৃশ্য। এক গভীর হাহাকার, তার বুক ফেটে যাচ্ছে। গাড়ির ভিতরে সামনের সিটে বসে আছে আরশি আর শিয়াব। পেছনের সিটে ভিড় করছে আরফা, তিথি এবং আয়ান। আর শিয়াব আর আরশি খান বাড়িতে যাচ্ছে। শিয়াবের যদিও একদম ইচ্ছে ছিল না, কিন্তু বাবার কঠোর কথায় বাধ্য হয়ে সে এসেছে। আয়ান, তিথি আর আরফা এই তিনজন পিছনে বসে ছোটোখাটো গল্প আর খুনসুটি করছে, কিন্তু সামনের সিটে শিয়াব আর আরশি চুপচাপ বসেছে। দুজনে যেন এক অস্বস্তিকর নীরবতা পালন করছে। সন্ধ্যার অন্ধকার কখন যেন চারিদিকে ভালোভাবে গ্যাস করছে। গাড়ি ছুটছে পিচ ছাড়া পথ দিয়ে। তিথি হঠাৎ গাড়ির কাছ দিয়ে দেখতে পেল রাস্তার পাশে আলো ঝলমলে ফুচকার দোকান। তিথি আর দেরি না করে চিৎকার করে শিয়াবের উদ্দেশ্যে বলল, শিয়াব ভাইয়া, তাড়াতাড়ি গাড়ি থামান প্লিজ, গাড়ি থামান প্লিজ। তিথির এমন আচমকা চিৎকারে শিয়াব ভয় পেয়ে দ্রুত গাড়ির ব্রেক কষল। আয়ন বিরক্তি হয়ে তিথির উদ্দেশ্যে বলল, তুই কি মাঝ রাস্তায় শয়তান ধরছিস যে গাড়ি থামাতে বলে? কি হয়েছে? বাজে কথা বলবি না আয়ন ভাই, ফুচকা খাবো। তিথি চোখ গোল গোল করে বলল, ফুচকা? নামটা শুনতে আরশির মধ্যে যেন বিদ্যুৎ চমকে গেল। সে সাথে সাথে, ফুচকা কোথায় কোথায়? তিথি আরশির উদ্দেশ্যে বলল, রাস্তায় দেখ। তিথির কথা শুনে সবাই রাস্তার দিকে তাকিয়ে দেখলো সত্যি ফুচকার স্টল। আরশি আর আরফা তো জিভে জল এসে গেল। আরশি যেন বাতাসের বেগে গাড়ি থেকে নেমে দৌড় দিল। আরফা তাকে অনুসরণ করে। তিথি আরশি আর আরফার কাণ্ড থেকে নিজের কপালে নিজে আস্তে করে চাপড় মারল। হায় মোর খোদা, দেখলো কে কার গেল আগে। আয়ান বিরক্তিতে তিথিকে খেকিয়ে দিল, তো ফুচকা দেখিস যে এখন গাড়িতে বসে বসে নৃত্য করছিস? আয়ান ভাইয়া, তুমি বেশি কথা বলো। এই শিয়াব ভাইয়া, এই মহিলা বেটার মুখে টেপ লাগিয়ে দাও তো, বেশি মাত্রার কথা বলে। শেষের কথাটুকু শিয়াবের উদ্দেশ্যে বলে তিথি গাড়ি থেকে বাতাসের মতো নেমে দৌড় দিল, না হলে আয়নের হাত থেকে আর রক্ষা নেই। আয়ন আর শিয়াব একে অপরের দিকে তাকিয়ে বিরক্ত মাখা নেড়ে অবশেষে গাড়ি থেকে নামলো। আশি, আরফা, তিথি তিনজনের জন্য এক তীব্র প্রতিক্রিয়া নেমেছে। যে যার মতো পাচ্ছে ইচ্ছে মতো ফুচকা খাচ্ছে। তাদের সামনে ফুচকার থালা যেন খাবার নয়, একটা রাউন্ড। তারা বারবার খাচ্ছে, গাল ফুলে শাঁসা করে শ্বাস নিচ্ছে, বলছে, মামা আরও বেশি ঝাল দেন। তাদের তিনজনের কাণ্ড থেকে শিয়াবের ভীষণ রাগ হচ্ছে। মানুষ ঠিকই বলে, 1000টা ছেলে নিয়ে বের হওয়া যায়, কিন্তু দয়া করে একটা মেয়ে নিয়ে বের হইও না। কত যে অপেক্ষা করবে তার ঠিক নেই। সে আবার হাতে নাতে সেই কথার প্রমাণ পেয়েছে। হঠাৎ সে আবার চোখগুলো আশির চোখের দিকে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। স্পষ্টত ফুচকা হয়তো মারাত্মক ঝাল লেগেছে, কিন্তু অবাক কাণ্ড, আশি ফুচকা খাওয়া বাদ দিচ্ছে না। আশির চোখে পানি দেখে শিয়াব রাগ যেন এক লহমায় কমে গেল। সে অজান্তে আশির উদ্দেশ্যে বলল, আশি, হয়েছে, চলো, আর খেতে হবে না। কিন্তু কে শুনে কার কথা? আশি তবুও খাচ্ছে। আয়ান, তিথি আর আরফাকে ধমক দিচ্ছে, কিন্তু তাদের খাওয়া শেষ হচ্ছে না। শিয়াবের ধৈর্য ভাঙল। সে হঠাৎ আশির হাত ধরে শক্ত করে টানতে টানতে গাড়ি কাছে এনে দাঁড় করিল। তোমরা আমাকে কি মনে করো যে তোমরা খাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দিব? এখন শেষবারের মতো বলছি, গাড়িতে উঠো, নাহলে আমি একাই চলে যাব। কিন্তু শিয়াবের কথা আশির কান পর্যন্ত পৌঁছাছে না। আশি তখন ঝালে মুখ সুস করে টানছে আর বলছে, ঝাল, ঝাল। আশির অদ্ভুত অবস্থাকে শিয়াব রেগে
রেগে রেগে বলল, ঝাল তবুও খাও, বাদ দাও না। যাও, আরো ঝাল দিয়ে খেয়ে বাকি সেটুকু শেষ করতে পারলো না। আচমকা আসছে কিছু না ভেবে দু হাতে শেবের শার্টের গলা খামচে ধরে শেবের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আশির এমন অপ্রত্যাশিত কাণ্ড থেকে শেবের চোখ মুহূর্তে বিস্ফোরিত হয়ে গেল। রাগে আর দৃষ্টি রক্তিম হতে শুরু করলো। সে মুহূর্তে আশিকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু আশি যেন নিজের সর্বশক্তি দিয়ে শার্টের কলার খামচে ধরল। আশি যেন তার ঠোঁটের ব্যবহার করছে ফুচকার তীব্র ঝাল কমানোর জন্য। এই অপ্রত্যাশিত উষ্ণ স্পর্শে মুহূর্তে শেবের প্রতিরোধ ভেঙে গেল। এক মুহূর্তের জন্য সে অজান্তে আশির সেই আবেদনে সায় দিল। শেব দুই হাত আশির দৃঢ়ভাবে চেপে ধরল। ফুচকার ঝাল আশির শরীরে যেন এক উন্মাদনা তৈরি করছে। শেবের স্পর্শে এক গভীর আবেগের জোয়ারে পরিণত হলো। মুহূর্তগুলো যেন থমকে গেছে, তাদের আশেপাশে থাকা সমস্ত কোলাহল যেন মিলিয়ে গেছে। কয়েক মিনিট কেটে গেল। হঠাৎ দুজনে যেন কারো বুক ফাটানো তীব্র চিৎকার শুনতে পেল। আমরা কিছু দেখিনি, সত্যি বলছি। সাথে সাথে শিহাব আর আশি চমকে সরে দাঁড়ালো। শিহাব হাঁসফাঁস করে চারদিকে তাকালো, দেখলো আয়ান, তিথি আর আরফা। তিনজনের চিৎকারে পরিবেশে সেই নীরবতা ভেঙেছে। আয়ান নাক মুখ লজ্জায় কুঁচকে গেছে, আর আরফা চোখে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। সুইজারল্যান্ড। রাত যত গভীর, রৌদ্রে তত হতাশা আর পাগলামি গভীর তলিয়ে যাচ্ছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তুরা কোথায় গেল তার কোনো ধারণা নেই। রৌদ্রে সে পাগলের মতো তুরাকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র পাওয়া যাচ্ছে না। ক্ষোভে রাগে রৌদ্র ওই মেয়েটির গালে পরপর দুটো চড় মেরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু সেই রাগ যেন তুরাকে খুঁজে না পাওয়ার যন্ত্রণা স্নান হয়ে গেল। রৌদ্রের যেন কলিজা ফেটে যাচ্ছে, একই সঙ্গে তুরার প্রতি তার তীব্র রাগ। সব কিছু না জেনেই তুরা এত বেশি বাড়াবাড়ি করে ফেলছে। এইদিকে রাতের নির্জীব নিস্তব্ধতা। রাস্তা ধরে তুরা হেঁটে চলছে। সে কোথায় যাচ্ছে তার জানা নেই। তার পা যেদিকে যাচ্ছে সে সেদিকে হাঁটছে। শরীরটা তার অন্তত দুর্বল, মনে হচ্ছে এই বুঝি রাস্তার মাঝে নুয়ে পড়বে। কিন্তু মনের শান্তি না থাকায় যে শরীরের দুর্বলতা অনুভব করতে পারছে না। তুরার চোখে তখন কেবল একটা দৃশ্য ভাসে, রেস্টুরেন্টের রৌদ্রের ওই মেয়েটির আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরার দৃশ্য, যার জন্য সে এতগুলো দেশ পার করলে, নিজের আপন পরিবার ছেড়ে দিল। সেই কিনা ডুবে আছে আরেক নারীতে। তুরা বারবার নিজেকে প্রশ্ন করছে, যদি মেয়েটি রৌদ্রের কেউ না হতো, তবে রৌদ্রকে অমন করে জড়িয়ে ধরলো কেন? না চিনলে তো এমন করবে না। এই তিক্ত ভাবনাগুলো শুধু তুরার হৃদয়ে গেঁথে গেছে। তুরা এক মনে রাস্তা দিয়ে হাঁটছিল, তার মন জুড়ে তখন শুধু হাহাকার আর অবিশ্বাস। হঠাৎ তুরার সামনে আচমকা একজন আধা বয়সী পুরুষ এসে দাঁড়ালো। লোকটার বয়স 40-এর কাছাকাছি। লোকটাকে দেখে তুরা ঢোক গিলে কাঁপা ও ভীতকণ্ঠে বলে, কে আপনি? লোকটা একটি অস্বাভাবিক দাঁত বার করে হাসি হেসে ভাঙা ভাঙা উচ্চারণ করলো। একজন আধা বয়সী পুরুষ কাছে এসে দাঁড়ালো। লোকটার বয়স 40-এর কাছাকাছি। লোকটাকে দেখে তুরা ঢোক গিলতে গিলতে কাঁপা ও ভীতকণ্ঠে বলল, কে আপনি? লোকটা একটি অস্বাভাবিক দাঁত বার করা হাসি হেসে ভাঙা ভাঙা উচ্চারণ করলো, তুমি বাংলাদেশ থেকে এসেছো? তুরার বুঝতে বাকি রইল না যে লোকটি বিদেশি, কিন্তু সে একটু একটু বাংলা বলতে পারে। তুরা ভয়ে হ্যাঁ সূচক মাথা দিলে বলে, হ্যাঁ জি। লোকটা মুখে হাসি ফুটলো, কিন্তু সেই হাসি তুরার কাছে মোটেও স্বাভাবিক লাগলো না। কেমন যেন লোভ ও অস্বস্তিকর মনে হলো। লোকটি তুরাকে পা থেকে মাথা পর্যন্ত বুলিয়ে পর্যবেক্ষণ করলো, তারপর গলা খাকিয়ে দিল, বিয়ে করবে আমায়? এমন অবাঞ্ছিত বয়স্ক মুখে বিয়ের কথা শুনে তুরা হতভম্ব হয়ে গেল। সে ভাবলো, এই লোক কি বলছে? লোকটা মাথায় কি তার কোনো সমস্যা আছে? নেই। আপনি কি বলছেন? পাগল নাকি আঙ্কেল? আমার পথ ছাড়ুন। আমি আমি বাড়ি যাব। কথাটা বলে তুরা এক পা বেরোতে নেবে, তার আগে লোকটা তুরার জামার ওড়না টান দিল। সে একটা বিশ্রী মার্কা হাসি দিল, হা হা। আসা সহজ, যাওয়া এত সহজ না। লোকটির এমন অদ্ভুত জঘন্য ব্যবহারে তুরা ভয়ে কাঁপতে লাগলো। তবুও তুরা ওড়নাটা ছাড়াতে ছাড়াতে কাঁপা কাঁপা কণ্ঠে লোকটাকে বোঝানোর দৃশ্য বলে, দেখুন আঙ্কেল, আপনি আমার বাবার মতো। আমি আপনাদের লোকদের সম্মান করি। প্লিজ দয়া করে আমার পথটা ছেড়ে দিন। লোকটি আরও কাছে সরে আসলো, তার হাতে ওড়নাটা শক্ত করে পেঁচিয়ে ধরলো। তার কণ্ঠে শিকারী নির্লজ্জতা। না, আমার তোমাকে ভালো লাগছে। আমি বিদেশি না, বাংলাদেশি মেয়ে পছন্দ করি। এইভাবে মাঝ রাস্তায় বাংলাদেশি মেয়ে পাবো কখনো ভাবিনি। চলো এখন আমরা একটা খেলা করি। কথাটা বলে লোকটা তুরার ওড়না ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো।
তোরা প্রাণপণে ওড়না ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তোরা ভেবে পাচ্ছে না এখন কি করবে। এটা যে বড্ড পাষাণ দেশ, এখানে চিৎকার করলে কেউ সে আর বড় বিপদে পড়বে, কেউ এগিয়ে আসবে না। লোকটা তুরাকে হিংস্রভাবে টানতে টানতে অন্ধকার ও নিবিড় জঙ্গলের গভীরের দিকে নিয়ে গেল। তুরা নিজেকে মুক্ত করার জন্য শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু দুর্বল শরীর আর আতঙ্কিত মন নিয়ে সেই লোকটির বলের কাছে অসহায়। এই চরম বিপদের মুখে হঠাৎ তোরা রৌদ্রের কথা মনে পড়ল। তোরা আকুল ভরা কণ্ঠে মনে প্রাণে রৌদ্রকে আহ্বান করতে লাগলো। রৌদ্র, আপনি কোথায়? আমাকে বাঁচান। যে সম্মান মর্যাদা আপনি আমাকে দিতে চাইছেন তা অন্য কেউ কেড়ে নিতে চেয়েছে। প্লিজ, কোথায় আপনি? আমাকে রক্ষা করুন। লোকটা তুরাকে টেনে জঙ্গলে এনে তার সাথে জোর করে ধস্তাধস্তি শুরু করলো। আর ইজ্জত কেড়ে নেওয়ার ঘৃণ্য চেষ্টা। তুরা তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। হঠাৎ লোকটা তুরার বুক চেয়ে এক আর্তনাদ শোনা গেল। তুরা সেই আকস্মিক চিৎকারে চমকে স্থির হয়ে গেল। হঠাৎ তুরার চোখ গেল সামনের দিকে। একটা সুউচ্চ অবয়ব সেখানে দাঁড়িয়েছে। ঘন অন্ধকারে লোকটা স্পষ্ট দেখা যাচ্ছে, তবে তার দীর্ঘ উচ্চতা ও বলিষ্ঠ আন্দাজ করা যাচ্ছে না। সেই অবয়বে সে উন্মুক্ত হয়ে বয়স্ক লোকটিকে ইচ্ছেমতো আক্রোশ ও প্রহার করতে লাগলো। মারের তীব্রতায় লোকটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একসময় নিস্তেজ হয়ে গেল। তুরা দ্রুত নিজেকে সামনে নিয়ে সোজাসুজি দাঁড় করলো। তুলা ভালো করে বুঝতে চাইল লোকটাকে, কিন্তু অন্ধকারে কোনোভাবে তার মুখ দেখা যাচ্ছে না। অবয়বটি দ্রুত কাউকে একটা কল দিয়ে কিছু নির্দেশ দিয়ে তুরার দিকে এগিয়ে গেল। তুরা কিছু বুঝে ওঠার আগে সেই অবয়বটি তুরার গালে সজোরে থাপ্পড় মারল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, কুত্তির বাচ্চা, তোর সাহস কী করে হয় এইভাবে আমাকে কিছু না বলে বেরিয়ে আসতে? খুব রাগ তোর, তাই না? আমার কথা না শুনেই না বুঝে চলে এলি, কিন্তু একটাবারও ভাবলি না এটা বাংলাদেশ না বিদেশ? অবয়বটি কণ্ঠস্বর কানে যেতে তুরার ভয় মুহূর্তে গলে গিয়ে এক বুক স্বস্তির নীরবতা নেমে উঠল। তার মুখে এক ঝলক লুকানো হাসি ফুটল, কারণ এই লোকটা আর কেউ না, তারই একমাত্র ভালোবাসা আব্রাহাম রৌদ্র খান। রৌদ্র আক্ষেপ নিয়ে নিজের চুল শক্ত করে টানতে টানতে তুরার দিকে ঝুঁকে এলো। তুই হুট করে বিদেশে এলি, কেন এলি সেই কারণটা এখনো পর্যন্ত আমাকে বলিস নেই। আর একটা মেয়ে রেস্টুরেন্টে আমাকে একটা মেয়ের সাথে দেখে রাগ করে কিছু না শুনে আর না বুঝে বেরিয়ে এলে। কিসের অধিকার আছে তোর যে আমাকে অন্য মেয়ের সাথে দেখা? বাকিটুকু শেষ করার আগে তুরা ঝড়ের তীব্রতা নিয়ে এগিয়ে গেল। সে এক মুহূর্ত দেরি না করে রৌদ্রকে নিজের সমস্ত শক্তি দিয়ে জাপটে ধরল। তুরা রৌদ্রের শার্ট চেপে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আর্তনাদ করল, বলে, ভালোবাসি আপনাকে, তাই আপনাকে অন্য মেয়ের পাশে দেখে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। সেই কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে এসেছি। আমার বিদেশে আসার একমাত্র কারণ আপনি। আমি বিদেশে আপনার কাছে এসেছি চিরকালের জন্য। আমি আপনাকে চাই, এই মন শুধু আপনাকে চাই, এই কলিজা শুধু আপনাকে চাই, আমার এই আত্মা শুধু আপনাকে চাই। কারণ এখন আমার বিদেশে আসার কারণ কি? হ্যাঁ, জবাব দিন। শুনেছেন? নাকি আরও বলতে হবে ভালোবাসি? ঠিক আছে, বলছি ভালোবাসি, 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটিবার হিসাব ছাড়া ভালোবাসি। আই লাভ ইউ রুদ্র, আই লাভ ইউ সো মাচ। সব কিছু যেন নিমেষে অতল নিস্তব্ধতায় থেমে গেছে। সেই তীব্র আবেগের প্রভাব রৌদ্র থমকে গেছে, যেন কোনো মন্ত্র বলে বরফের মতো জমে গেছে। তুরার মুখ থেকে ভালোবাসার সেই অমূল্য কথাটি শুনে রৌদ্রের আনন্দে অতিশয্যে স্তব্ধ হয়ে গেল। রৌদ্র মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেল। হঠাৎ ঝড়ের গতিতে বাতাস বইতে শুরু করলো। সেই বাতাস যেন তাদের দুই হৃদয়ের মাঝে বয়ে চলা উচ্ছ্বাল আনন্দ বার্তা বহন করছিল। রৌদ্র এক নিমেষে তুরাকে নিঃশ্বাসের অভাব শক্ত করে আলিঙ্গন করলো। তুরার কপালে স্নিগ্ধ চুম্বন এঁকে দিয়ে সে আবেগরুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বললি তুই? তুই যা বলছিস সত্যি? তুরা রৌদ্রকে আরো দৃঢ়ভাবে জড়িয়ে নিল। সত্যি, সত্যি, হাজার হাজার সত্যি। মুহূর্তে রৌদ্র তুরাকে সেই আবেগ অবস্থায় পা দখলা করে তুলে নিল। সে পাগলের মতো ঘুরতে ঘুরতে উন্মাতের মতো চিৎকার করে বলতে লাগলো, আমি আমি কখনো ভাবিনি তোকে এইভাবে পাবো। আমি তো ভেবেছিলাম আমার ভালোবাসা হয়তো মারাত্মক অপরাধ হয়ে গেছে, কিন্তু না, আমার ভালোবাসা অপরাধ হয়নি, আমার ভালোবাসা সত্যি ছিল, তাই আজ তোকে পেলাম। আই লাভ ইউ তোরা, আই লাভ ইউ সো মাচ তোরা। তোরা কান্না ভেজা কণ্ঠে চিৎকার করে বলল, আমি এই কথাটা আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু কেন জানি আমার আপনাকে ভয় লাগতো, তাই বলতে পারিনি। তবে আজ যখন দেখলাম একটা মেয়ের সাথে, তুমি বিশ্বাস করেন আমার বুকে অসহ্য কষ্ট হচ্ছিল। আমি নিজেই নিজের মাঝে ছিলাম না, তাই তো বেরিয়ে এসেছি। তুরার কথাগুলো শুনে রৌদ্র খুশি ও আবেগ ভরা কণ্ঠে বলে, ভালো হয়েছে মেরিন জড়িয়ে ধরছে, না হলে আজ এই মুহূর্তটা যে কবে আসতো তা ধারণার
ছিল না। আমার তরফ থেকে মেরিনকে অনেক অনেক ধন্যবাদ। রৌদ্রের মুখে মেরিন নামটা শুনলে তোরা অবাক হয়ে জানছিল মেরিনকে। রৌদ্র অবাক হয়ে হেসে বলল, যে জড়িয়ে ধরছিল সেই মেরিন। তোরা কৌতূহল হয়ে জানতেছিল, আচ্ছা ওই মেয়েকে আপনাকে চেনেন কিভাবে? রৌদ্র তুরার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে গভীর ভালোবাসা বলল, তুই আমার আর অতীত কিন্তু জানিস। তা মেরিন আমার লাইফে ছিল। তোর প্রতি আসক্ত হওয়ার পর আমি সব মেয়েদের কাছে মাপ চেয়েছি এবং অনেককে টাকার খাতিরে মাপ করে দিয়েছি। আর মেরিন অন্য দেশে ছিল, নাম্বার ব্লক ছিল, তাই হঠাৎ যোগাযোগ বন্ধ হয় এমন করছে। কিন্তু বিশ্বাস কর, তোর প্রতি আসক্ত হওয়ার পর আমি কোনো মেয়ের সান্নিধ্যেও যাইনি। আমি ভেবেছিলাম তোকে পাইনি এই জীবনে আমার কাউকে লাগবে না, লাইফটা একাই কাটিয়ে দেবো। কিন্তু আমার ভালোবাসা সত্যি ছিল, তাই আমি তোকে আজ পেলাম। কখনো ছেড়ে যাস না তোরা। নিজের জীবনের সবটুকু দিয়ে তোকে আমি সারাটা জীবন আগলে রাখবো। রৌদ্রের কথাগুলো শেষ হতে তুরা প্রায় 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল। নীরবতা এক গভীর, যে রৌদ্রের স্পন্দন যে শুনতে পাচ্ছিল। রৌদ্র তুরাকে চুপ করে থাকতে দেখে সামান্য মাথা নিচু করলো। তার চোখের ভয়ের ছায়া এই বুঝে তুরা সরে গেল। কিন্তু মুহূর্তে তুরা রৌদ্রের অবস্থা থেকে তার চোখে দ্বিধা না জমতে দিয়ে রৌদ্রের কোলে থাকা অবস্থায় তার গলা নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তুরা অন্তত আবেগ ও দৃঢ়তার সাথে বলল, আপনার অতীতে কি হয়েছে বা হয়নি আমি আর এইসব কিছু জানতে চাই না। আমার কাছে আপনার অতীত অন্ধকার, আর সেই অন্ধকারে আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু এখন ভাবতে চাই আপনাকে নিয়ে আমাদের সারা জীবন। আপনার হাত দুটো চিরকালের জন্য শক্ত করে ধরতে চাই, ব্যাস, আর কিছু চাই না। আমি আপনার অতীতকে না, আপনাকে ভালোবাসি। আমার শুধু আপনি হলে চলবে, আর কিছু চাই না। তুরার কথাগুলো শুনে রৌদ্রের মুখে এক মুগ্ধতা হাসি ফুটে উঠল। সে তুরার কপালের সাথে নিজের কপাল ঠেকায়। সেই স্পর্শে দুজনে ভরে রেশ যেন মুছে গেল। রৌদ্রের গভীর প্রত্যয় ও ভালোবাসার সাথে বলল, আমি তোকে কথা দিয়েছি, আমার ভিতরে রুহুটা থাকতে তোকে আমি এক চুল পরিমাণ কষ্ট দিব না। আমার প্রতিটি নিঃশ্বাস শুধু তোকে ঘিরে থাকবে। আমি তোকে নিয়ে সারা জীবন কাটাতে পারবো। তুই আমার শুরু, তুই আমার শেষ, তুই আমার বর্তমান, তুই আমার চূড়ান্ত লক্ষ্য। আই লাভ ইউ তুরা। তুরা রৌদ্রের কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করলো। তুরার কণ্ঠে স্বর্গীয় শান্তি নিয়ে বলল, আই লাভ ইউ টু রৌদ্র ভাইয়া। মুহূর্তে রৌদ্র তুরাকে কোল থেকে নামিয়ে নিল। এক তীব্র আকর্ষণ বুকের গভীরে টেনে নিল। তুরা সেই স্পর্শে পৃথিবীর সমস্ত ক্লান্তি ভুলে গেল। এক নিমেষ পরম শান্তিতে উষ্ণতায় রৌদ্রকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। সেই রাত মাথার উপরে তারাশূন্য আকাশে বুক চিরে থাকা ঘন অন্ধকার জঙ্গলে সেই দুই হৃদয়ের গোপন সাক্ষীর কথাগুলো নীরবে সাক্ষী হলো। সাক্ষী থাকলে তাদের এই প্রথম ভালোবাসার কম্পিত কথোপকথন, যেখানে প্রতিটি শব্দ ছিল ভবিষ্যতের অটল প্রতিশ্রুতি। সাক্ষী থাকলো প্রতিটি শ্বাস প্রশ্বাস, ঝিঝি পোকা একঘেয়ে ডাক, শীতল বাতাসের শস্যর শব্দ, আর নিঃশ্বাসের গাছের পাতার মৃদু আন্দোলন। সেই মহাজাগতিক অন্ধকার তাদের ভালোবাসার শপথ যেন চিরকালের জন্য অঙ্কিত হয়ে গেল। গভীর রাতে বিদেশি শহরে নিঃশব্দ পিচ ঢালা রাস্তা। আকাশের চাঁদ হয়তো সামান্য আবছা, কিন্তু রাস্তার আলোগুলো দুজনের হাতে ধরা সম্পর্কে বাঁধন আরও উজ্জ্বল করছে। রৌদ্র আর তুরা একে অপরের হাতে উষ্ণতা অনুভব করতে পাশাপাশি হেঁটে চলছে। আজকে রৌদ্রের বুক থেকে যেন ভারী পাথর সরে গেছে এক অজানা ভয়ে, যা এতদিন চেপেছিল। তা আজ তুরার সহজ হচ্ছে উদাও। তুরা গল্প করতে করতে হাসছে, আর মাঝে মাঝে আদুরে ভঙ্গিতে রৌদ্রের চওড়া কাঁধ বা বুকে মাথা এলিয়ে দিচ্ছে। তারা হাঁটছিল, সেই মুহূর্তে তুরা হঠাৎ থেমে গিয়ে রৌদ্রের দিকে মুখ তুলে তাকালো। তাদের হাঁটার ছন্দ যেন মুহূর্তের জন্য থেমে গেল। আর তুরা রৌদ্রের চোখে চোখ রেখে এক ঝলক দুষ্টুমি মাখা হাসি হেসে তার উদ্দেশ্যে প্রশ্ন ছিল, আচ্ছা রৌদ্র ভাই, আপনার কি একটা বিশেষ ঘটনা মনে আছে? রৌদ্র থমকালো, তার ভুরু কুঁচকে উঠল, চোখে চিন্তার ছাপ। রাস্তায় মৃদু আলো সে তুরার মুখ দেখলো। কোন ঘটনার কথা বলছিস? মুহূর্তে তুরা ডান হাতের তালু দিয়ে নিজের নরম গালটা আলতো করে ছুঁয়ে দিল, আর চোখে এক কৃত্রিম অভিযোগ সুরে বলল, আপনি আমাকে চড় মেরেছিলেন, তাও কিনা আমার এই নরম তুলতুলে গেলে। তুরার থাপ্পড়ে অভিযোগ শুনে রৌদ্র আকাশ ফাটানো ফিক করে হেসে দিল। রাস্তার দুধারে দোকানগুলো যেন সেই হাসির প্রতিধ্বনি দিল। ও আচ্ছা, এই কথা! তোর ওই ঐতিহাসিক চরটা এখনো মনে আছে? তোরা গাল ফুলে ঠোঁট উল্টে বলে, তো মনে থাকবে না? নরম গালে আপনার সে মারের দাগ হয়তো মুছে গেছে, কিন্তু আপনার অপমানের দাগ এখনো টাটকা। সামান্য একটা ধাক্কা লাগায় আপনি আমাকে এমন দুর্দান্ত চড় মেরেছিলেন। তোরা করুণ মুখ আর রাগী কথা শুনে রৌদ্র হাসতে হাসতে মাটিতে
বসে পড়া উপক্রম। সে পেটে হাত চেপে প্রায় কাতরানোর স্বরে হাসতে লাগলো। তুরাকে এভাবে হাসতে দেখে চোখ সরু করে তাকালো। তার রাগ যেন আরো বেড়ে গেল। মাঝ রাস্তায় কি আপনাকে পাগলা কুকুরে ধরলো যে এমন হাসির ধমক উঠছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? রৌদ্র হাসি থামানোর ব্যর্থ চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে বলল, দাঁড়ান দাঁড়ান প্লিজ, আগে একটু শান্ত করে নি। তুরা এবার দাঁতে দাঁত চেপে ভুরুর ভাঁজে আরো ঘন করে ফেলল। আপনার কষ্ট দেখে আপনার হাসি পাচ্ছে তাই না? ঠিক আছে। রৌদ্র হাসি সামলে তুরার দিকে ঝুঁকে হাসলো। হাসি পাচ্ছে মানে? সেই হাসি। তুই আমাকে ছোটবেলায় এমন একটা কথা মনে করিয়ে দিলি। তুই জানিস তুই সেদিন এই পৃথিবীতে এলি, সেই দিনে কি ভয়ঙ্কর গন্ধটা এনেছিল। রৌদ্রের কথাটা সম্পূর্ণ মিথ্যা। কেমন তুরাকে বেশি করে রাগিয়ে দেওয়ায় মজা নিতে। রৌদ্রের মুখে এমন কথা শুনে মুহূর্তে তুরার চোখ দুটো যেন কপালে উঠে গেল। মুখ হা হয়ে গেল। কি? আপনি এ কি বলছেন? জি ম্যাডাম, একেবারে সঠিক বলছি। ব্যাস, আর কোনো কথা নেই। তুরার রাগে আগুন হয়ে গেল। সে আর সময় নষ্ট না করে রৌদ্রের বুকে ধুমধাম কিল ঘুষি মারতে শুরু করলো। তার গলার স্বর রাগে কাঁপছিল। আমার সাথে মিথ্যে কথা বলে মজা করেন? দাঁড়ান, দেখাচ্ছি মজা কাকে বলে। তুরার কিল ঘুষি খেতে খেতে রৌদ্র নকল ব্যথা দেখিয়ে গলা ফাটিয়ে বলল, আহা, মার মার, তোর এই লজ্জাবতী নরম হাত দুটিতে মার। আরে বাহ, এই তো বিনা পয়সায় শরীরচর্চা, মার মার আরো জোরছে। তুরা মারতে মারতে ক্লান্তিতে হাঁসফাঁস করছে, কিন্তু রৌদ্রের মুখে ব্যথার লেশ মাত্র নেই। তার ঠোঁটের কোণে লেগে আছে দুষ্টু হাসি। সে নির্লিপ্ত। রৌদ্রের এই ভাবনাচিন্তা দেখে তুরা নিজের শক্তির উপরে ভীষণ রাগ হলো। হঠাৎ তুরার চোখে দুষ্টু শয়তানি বুদ্ধির ঝিলিক দেখা গেল। তুরা কিল ঘুষি থামিয়ে দুষ্টু এসে রৌদ্রের দিকে তাকিয়ে আহ্বান জানানোর ভঙ্গিতে ভুরু নাচালো। রৌদ্রের এই নীরব ইশারা দেখে সতর্ক হয়ে চোখের ইঙ্গিত জানতে ছিল, কি মতলব ম্যাডাম? মুহূর্তে তুরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বিদ্যুৎ গতিতে রৌদ্রের উপর ঝাঁপিয়ে পড়ল। সে রৌদ্রের কোমরের দুপাশে বগলে নিচে হিংস্রভাবে কাঁদুকুদু দিতে শুরু করলো। রৌদ্রের কাঁদুকুদু মারাত্মক বয়সে আর্তনাদ করে উন্মাদের মতো হাসতে হাসতে রাস্তায় লুটিয়ে পড়ল। আর তুরাকে শক্ত করে ধরে সেও সঙ্গে গড়িয়ে পড়ল। রৌদ্র কোনো মতো হাসির ধমক সামলে নেয়। তুরার পেটে ওর গলা পাল্টে কাতুকুতু দিতে লাগলো। গভীর রাতে সেই নিস্তব্ধ বিদেশি রাস্তার আলোয় নিচে দুজন যেন পৃথিবীর সমস্ত চিন্তা ভুলে গিয়ে নির্লজ্জের মতো হাসাহাসি করতে একে অপরের গায়ে মিশে খেতে থাকলো। সেই উষ্ণতা, নির্মল আনন্দ, উষ্ণতা গোটা পরিবেশকে ভরে তুলল। বাংলাদেশ। শিহাব আশিকে নিয়ে খানবাড়িতে পৌঁছেছে। এক নিস্তব্ধ চাপা উত্তেজনা চারিদিকে ছড়িয়ে পড়ল। শিহাব তার স্বাভাবিক ভঙ্গিতে সবার সাথে কুশল বিনিময় করলো, কিন্তু আশি তখন যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইছিল। লজ্জায় সে শিহাবের দিকে চোখ তুলে তাকাতে পারছিল না। মনে হচ্ছিল এখন নিজেকে চাবুক মারতে পারলে যেন শান্তি হয়। এত বড় কাণ্ড, তাও কিনা একটা ছেলের ঠোঁটে। আশির কানে কেবল একটাই শব্দ বসল, আশি, তুই এত হালকা মেয়ে কবে হলি? ছি, শিহাব ভাইয়া, এখন তোকে ঘোর খারাপ ভাবছে। কি লজ্জা, কি লজ্জা! আশির এই তীব্র আত্মধিক্ষার মাঝে রোশন খান এগিয়ে গেল। যদিও তার মনের গহীনে খুব আগুন জ্বলছিল, তবুও তিনি ঠোঁটের কোণে এক ফলে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলে আশিকে বলল, কি রে, দাঁড়িয়েছিস কেন? শিয়াব বাবাকে রুমে নিয়ে যা, অনেক দূর থেকে ক্লান্তিকর জার্নি করে এসেছে। ফ্রেশ হয়ে দুজনে তাড়াতাড়ি হয়। কথাটা বলে রৌশনী খান আরশির উত্তর শোনার অপেক্ষা না করে দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। রৌশনী খানের এই নিষ্প্রিয় আচরণ দিকে আরশির মনটা আরও খারাপ হয়ে গেল। এরপর কোনো মতে সবার সাথে দায়সারা কথা বলল। পরিবারের অন্য সদস্যের ভিতরে রাগ থাকলেও এখনও কেউ তা প্রকাশ করে না। আরশি শিহাবকে নিয়ে নির্দিষ্ট ঘরে এলো। লজ্জায় আরশির গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। তবু নিচু হয়ে সে শুধু মেজে দেখছে। তবু সৌজন্যতার খাতিরে মাথা নিচু করল, এটাই এটাই আমার রূপ। আপনি এখানে থাকুন, আমি আরফার ঘরে যাচ্ছি, আর ওইদিকেও ওয়াশরুম আছে, আপনি ফ্রেশ হয়ে নিন। কথাটা বলে আশিক ঘর থেকে মুক্তি পেতে দ্রুত বের হতে যাবে, ঠিক তখনই শিহাব কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। বাহ, এই প্রথম দেখলাম মেয়েরাও যে এমন নির্লজ্জ বেপরোয়া ছেলেদের ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। তা আমার জানা ছিল না। বিয়ের শুরুটায় যদি এই অবস্থা হয়, না জানি পরে আর কত কি দেখতে হবে। কথা শুনে আশি যেন বিদ্যুৎস্পৃষ্ট হলো। লজ্জায় তার জিভ শুকিয়ে গেছে। সে ঠোঁটে দাঁত চেপে ধরল। কোনো মতে সামলে
দিকে ঘুরতে ঘুরতে তোতলাতে শুরু করলো। মানে আমি ভীষণ সরি। আশি তাকিয়ে দেখলো ঘর খালি, ওয়াশরুম থেকে জলের শব্দ আসছে। তার মানে শিয়াব ইতিমধ্যে ভেতরে চলে গেছে। আর সে এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। প্রায় ছুটে পালানোর ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে এলো। রাতের খাবার পর্ব শেষ করে যে যার ঘরে ফিরে গেল। আশি আর আরপা দুজনে মন হালকা করার জন্য ছাদে খোলা হয় উপভোগ করতে লাগলো। ছাদে উঠতে তারা দেখলো আয়ান আর শিয়াব পাশাপাশি দাঁড়িয়ে নিচু স্বরে কিছু একটা নিয়ে কথা বলছে। আরফা তাদের দুজনকে দেখে একটু অবাক হলো। বাহ, তোমরা দুজনে এই নিঝুম রাতে ছাদে কে করছো? আরফার প্রশ্নে আয়ান দুষ্টু ভরা হাসি এসে বলল, কি করব, তোদের মতো পেতনি দেখতে এসেছি আর তাদের নিয়ে গল্প করছিলাম। আরফা চোখ দুটো সরু করে আয়নার দিকে তাকালো। ভাইয়া তুমি? আয়ন মুখে কৌতুক ভাব এনে বলল, কি হয়েছে, তোরা সত্যি পেতনি তাহলে? ঠিক সেই সময়ে হাস্যরসের মুহূর্তে শিয়াব আরফার বদলে আশির দিকে আর চোখে রেখে ঠোঁট কামড়ে যেন কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল তার থেকেও ভয়ঙ্কর। কথাটা বলে শিয়াব খেয়াল হলো যে আশির বদলে আরফার দিকে তাকিয়ে মন্তব্য করছে। সে সঙ্গে সঙ্গে থতমত খেয়ে আরফার দিকে তাকিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে তোতলাতে, আসলে আরফা আমি কথাটা তোমাকে। কিন্তু বাক্য শেষ করার আগে আরফা রেগে আগুন, তার মুখে লাল, সে চোখ দিয়ে যেন অগ্নিবৃষ্টিত হচ্ছে। আপনাদের কারোর সাথে কথা একটাও বলবেন, নিন আপনারা সবাই মিলে আমাকে নিয়ে মজা করতে থাকেন, আমি গেলাম। কথাটা বলে আরফা ঠুকে ঠুকে বড় পা ফেলে দ্রুত ছাদ থেকে নেমে গেল। আয়ান পরিস্থিতি বুঝে আশি ও শেফকে দিকে আর চোখে তাকালো এবং গলা খাঁকড়ে দিয়ে শেফকে উঠে আসলে ব্রো, আমার একটা খুব জরুরি কল দিতে হবে, আপনি আর আশি থাকেন, আমি যাই। এই বলে আয়নও এক মুহূর্ত না দাঁড়িয়ে ছাদ থেকে নেমে গেল। আয়ন নিচে যেতে ছাদটা যেন আরও গভীর নীরবতায় ডুবে গেল। নিস্তব্ধতা এতটাই তীব্র যে দুজনের নিঃশ্বাস শব্দ যেন কানে বাজছে। শিয়াব ছাদের ঠান্ডা গ্রিল ধরে স্থিরভাবে দাঁড়িয়েছে। তার পিছু টানে ভাবটা আশির মনে আরও ভয় জাগাচ্ছে। আশি বুঝতে পারছে না কি করে এই থমথমে পরিবেশ স্বাভাবিক করবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আশি মনে অনেকটা সাহস সঞ্চয় করে শিয়াবের পাশে এগিয়ে গেল। সে শিয়াবের মুখ ঠিক করে দাঁড়িয়ে নরম শুনল, শিয়াব ভাই এভাবে দাঁড়িয়েছেন কেন, ঘুমাবেন না? শিয়াব আশির কথা তার দিকে না থেকে অন্তত নিষ্প্রিয় গলায় উত্তর দিল, যাক, ঘুম আসবে তখন ঘুমাবো, এখন তোমাকে জানাতে হবে আমি কি ঘুমাবো? শিয়াবের কঠিন কথা আশির ভিতরে ভিতরে ভীষণ মন খারাপ হলো। সে তো শুধু স্বাভাবিকভাবে জানতে চেয়েছিল, এমন করে বলার কি ছিল? আশি তাই আর তর্ক না করে বিষণ্ণ গলে বলে, ঠিক আছে, আপনার যখন ইচ্ছে তখন ঘুমেন, গুড নাইট ভাই। কথাটা বলে আশি ধীর পায়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হলো। হঠাৎ শিয়াব কি মনে করে যেন নিজের অজান্তে বিদ্যুৎ গতিতে আশির ওড়নার এক প্রান্ত ধরে টান মারল। আশি টাল সামলাতে না পেরে এক পা শিয়াবের বুকে আশ্রে পড়ল। শিয়াবের বুকে আশ্রে পড়তে আশির অজান্তে তার বুকের স্পন্দন কেটে উঠল, দ্রুত ধুকপুক শুরু করতে লাগলো। এদিকে শিয়াবেরও একই অবস্থা। দুজনের হৃদস্পন্দন এতটাই তীব্র যে মনে হলো যেন একে অপরের হার্টবিট শুনতে পাচ্ছে। শিয়াব মাথা নিচু করে আরশির দিকে তাকালো। সেই মুহূর্তে তার চোখ আরশির চোখের এক পলকের জন্য আটকে গেল। মুহূর্তে শিয়াব দ্রুত অন্য দৃষ্টি ফেরালো। কি হলো তার? এইভাবে আশিকে টান দিল কেন? আর তার হার্টবিট এমন অস্বাভাবিক আচরণ করছে কেন, যেমনটা তুরাকে দেখলে একসময় করতো? শিয়াব মনের ভেতরে যেন এক অজানা ঝড় উঠল। সে এবার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত আশিকে সরিয়ে সোজা করে দাঁড় করলো। কোনো কথা না বলে বড় বড় পা ফেলে প্রায় ছুটে যাওয়ার ভঙ্গিতে ছাদ থেকে নেমে গেল। আশি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুই বুঝলো না। সে হঠাৎ এইভাবে তার ওড়না ধরে টান দিল আর তার নিজেরই হৃদয় বা এমন করছে কেন? আগে তো সে কতবার দেখেছে, এখন তো এমন অদ্ভুত লাগতো না। শুধু কি স্বামী বলে এই অনুভূতি? কিন্তু আগে যখন দেখেছে তখন তো এমন হয়নি। আশি নিজের এই অপরিচিত অনুভূতির কারণ খুঁজে পেল না। আশি রুমে এসে দেখলো সে বিছানায় শুয়ে আপন মনে ফোন চাপছে। আশি আর কথা না বাড়িয়ে পাশ থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমানোর উদ্দেশ্যে এগোতে লাগলো। ঠিক সেই মুহূর্তে সে আবার আশির দিকে না থেকে ফোন চাপতে চাপতে বলল, বিছানায় শুতে পারো, সমস্যা নেই, তোমাদের বাড়িতে আমি যদি বিছানায় তোমাকে সোফায় দেয় তাহলে বিষয়টা অদ্ভুত দেখাবে। আশি শিহাবের কথা একটা তাচ্ছিল্য হেসে বলল, তাই আপনি যে আপনাদের বাড়িতে আমাকে বিছানায় ঘুমাতে দিয়েছিলেন সেই দিন তো আপনি সোফায় ঘুমেছিলেন, তাহলে আমি কেন আপনাকে বিছানায় দিতে পারবো না? আজকে আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাচ্ছি। শিহাব চোখ সরু করে তাকালো আশির দিকে। তার কণ্ঠে স্পষ্ট বিরক্ত, বেশি বক বক না করে বিছানায় ঘুরো, তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গাতে। আশি মুখ খোলার জন্য কিছু বলতে যাবে তার আগে শিহাব তাকে থামিয়ে দিল। স্টপ, ডোন্ট সো এনিথিং, জাস্ট লাই ডাউন কোয়াইটলি, স্টপ প্লিজ, স্লিপ, থামো।
আর কিছু বলো না, চুপচাপ শুয়ে পড়ো এবং ঘুমাও। শিহাব কথাটা বলে পাশ ফিরে উল্টো হয়ে শুয়ে পড়ল। আরশি একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বিছানা হয়ে এক প্রান্তে কাচুমাচু করে শুয়ে পড়ল। মনে মনে দোয়া-দরদ পড়তে লাগলো আর ভয়ে ভয়ে কোনোভাবে শিহাবের সঙ্গে সামান্যতম স্পর্শ না লাগে। কারণ আরশি ঘুমের মধ্যে বাচ্চাদের ঘুমের মতো সে পুরোপুরি বিছানা জুড়ে গড়াগড়ি খায়। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা বয়ে যাচ্ছে আর মাঝে মাঝে কুকুরের ডাক সেই নীরবতাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ শিহাবের খুব ভেঙে এলো এবং খুলতে চোখের সামনে আশির চেহারা ভেসে উঠল। শিহাব চারপাশে তাকালো। আশির রুমে আলো বন্ধ না করেই ঘুমিয়ে গেছে। শিহাব না চাইতেও আশির দিকে তাকালো। আশি দুহাত গালে রেখে একদম ছোট বাচ্চাদের মতো কাচুমাচু হয়ে ঘুমিয়ে গেছে। তার উষ্ণ ঘন শ্বাস দেখে বোঝা যাচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন। সে অজান্তে আশির দিকে সামান্য এগিয়ে গেল। আশির উষ্ণ ঘন শ্বাস প্রায় শিহাবের মুখে লাগছে। আশির ঘুমন্ত মায়াবাহী মুখের দিকে শিহাব একধানে তাকিয়ে রইল। শিহাব নিজেও জানে না সে এইভাবে আশির দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়েছে। হঠাৎ শিহাবের চোখগুলো আশির বুকে অন্য বুক থেকে সরে গেছে আর জামার গলাটা বড় হয় যা খুব গভীরভাবে দেখা যাচ্ছে। আর শিহাব যা আরও বেশি স্পষ্ট। সে না চাইতেও সেখান থেকে চোখ ফেরাতে পারল না। কেমন জানি মনে হচ্ছে সেই তিউলটা নিজের ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে। সে দ্রুত আশির মুখের দিকে তাকালো। আশির কপালে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে কানের পাশে গুজে দিল। আশি ঘুমের মাঝে সামান্য নড়েচড়ে উঠল। আশি নড়ে উঠতে সে ফুঁস ফিরে ফেলল। সে এক ঝটকায় দূরে সরে গেল, যেন সে কোনো কাজ করে ফেলছে যা তার করা উচিত হয়নি। সে বড় বড় ঢোক করল। সে কিছুতেই বুঝতে পারছে না তার কি হয়েছে। হঠাৎ আরশিকে দেখে তার এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? আগে তো এমন হতো না, তাহলে হঠাৎ এমন হচ্ছে কেন? সে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে মনটা হালকা করার জন্য রুম থেকে বের হয়ে বারান্দায় আসলো। সে বহুদূর আকাশের দিকে তাকলো। হঠাৎ শেব তুরার কথা মনে পড়লো। শেব জানে না তুরা এখন কোথায় আছে, কি করছে। শেব ইচ্ছে করে তার খোঁজ নিচ্ছে না, কারণ এখন খুঁজে বের করলে হয়তো আরও বেশি কষ্ট পাবে। সে নিজে না আমুক আর না মানুক, তবে এটাই বাস্তব, তার বিয়ে হয়ে গেছে। তাই এখন তুরের সামনাসামনি মুখোমুখি হওয়াটা মানে কষ্ট। মানুষটিকে দেখতে পাবে না, ছুতে পাবে না, আর চাইলেও পারবে না, এটাই বাস্তব। বিয়ে একবার হয়, এটাই বিশ্বাস, শিয়াবের বিশ্বাস। আশিকে কোনোদিনও সে মেনে নিবে না, তা তার জানা নেই, কিন্তু কোনো একদিন হয়তো মেনে নেবে। তার পরিবার হবে, সব কিছু বদলে যাবে। এই কথাগুলো ভাবতে ভাবতে সে আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আকাশের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে যেন নিজেকে প্রশ্ন করো, কি এই বিচিত্র খেলা! যাকে হৃদয় আত্মা উজাড় করে চাইলাম তাকে পেলাম না, অথচ সামান্যতম অস্তিত্ব নিয়ে কখনো ভাবিনি সে আজ আমার হলো। এখন যদি বলি কাউকে গভীর আবেগে চাওয়াটা অপরাধ, তাহলে কি ভুল বলা হবে যাবে? কারণ তাই তো, বিধাতা যেন সেই অপরাধটুকু আমার দিতে করতে চান না, তাই সবচেয়ে প্রিয় চাওয়াটার বদলে অন্য কাউকে এনে দেয়। সুইজারল্যান্ড। সকালের পথঘাট আজ অন্যরকম স্নিগ্ধ। হালকা হালকা শীতের আমেজ আর ধীর বাতাসের কোমল স্পর্শ চারিদিক। তুরা আর রৌদ্র দুজনে একটা ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে ঘনিষ্ঠভাবে ঘুমিয়ে আছে। তুরা রৌদ্রের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে একদম বাচ্চাদের মতো জড়িয়ে আছে। রৌদ্র কোমলভাবে তুরাকে ধরে ব্রিজের মাথা হেলান দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। কাল রাতে দুজনে গল্প করতে করতে রাস্তার মাঝে ঘুমিয়ে পড়ছে। ভালোবাসা যে কোনো পরিস্থিতি বা স্থান মানে না, তা এই তুরা আর রৌদ্রকে না দেখলে হয়তো বোঝা যেত না। ধীরে ধীরে রৌদ্রর ঘুম ভাঙলো আর চোখ খুলতে নিজের বুকে তুরাকে দেখলো। তুরাকে কেমন আদুরে ভঙ্গিতে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। রৌদ্র একবার তুরার দিকে তাকিয়ে তারপর চারপাশে তাকালো। সকাল হয়ে গেছে। এক কখন যে ব্রিজে ঘুমিয়ে পড়ছে টেরই পায়নি। তবে এখন যাওয়া উচিত, আর বেশিক্ষণ থাকলে সমস্যা হতে। রৌদ্র আলতো করে তুরাকে ডাকলো, এই তুরা শুনছিস? তুরা ডাকে নড়েচড়ে উঠল। তুরা যেন আরও আরাম খুঁজে নিল। সে রৌদ্রকে কোলবালিশের মতো আরও শক্ত করে জড়িয়ে ধরল। তুরার এই শিশুসুলভ কাণ্ড দেখে রৌদ্রের মুখে একটা কোমল হাসি ফুটল। সে অসীম মমতায় তুরাকে সাবধানে কোলে নিল। রৌদ্র তুরাকে ধীর পায়ে হাঁটতে লাগলো। তুরার ঘুম ভেঙে গেল। চোখ খুলতে রৌদ্রের চেহারা ভেসে উঠল। তুরা প্রথমে একটু চমকে গিয়ে রৌদ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরে সংকোচ করে বলল, আপনি, আপনার কোলে আমি কিভাবে এলাম? রৌদ্র তুরার কথা শুনে দুষ্টু হেসে একটু টিজিংয়ে সুরে বলল,
তোকে যে রাস্তায় ফেলে দিয়ে গেছিল আমি দেখে কুড়িয়ে নিয়ে আসলাম। তুরা রৌদ্রের কথা শুনে কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো। অভিযোগ মিথ্যুক, নামন বলছি। তুরার এই ছটফটানি দিকে রৌদ্র তুরাকে আরও শক্ত করে করে জড়িয়ে নিল। গভীর ভালোবাসায় দৃঢ়তা বলল, যদি মিথ্যে বলে তোকে রাগানো যায় তাহলে আমি এমন মিথ্যা হাজার হাজার বার বলতে রাজি আছি। মুহূর্তে তো রৌদ্রের কথা শুনে তুরা স্তব্ধ হয়ে গেল। সে এক পলক রৌদ্রের দিকে তাকালো। রৌদ্রে এক পলক তুরার দিকে তাকিয়ে সুইজারল্যান্ডের সেই স্নিগ্ধ সকাল, তারা দুজনে যেন সময়ের সীমানা ভুলে একে অপরের চোখে হারিয়ে গেল। হঠাৎ তুরা নিজের অজান্তে রৌদ্রের চোখে দৃষ্টি একদম স্থির রেখে নরম এবং আবেগঘন বলল, রৌদ্র ভাই, আপনি আমাকে কতটা ভালোবাসেন। রৌদ্রের তুরা চোখের দিকে স্থির দৃষ্টিতে রেখে রহস্যময় হাসিতে বলল, প্রমাণ লাগবে? তুরা ঠোঁট কামড়ে উত্তেজিত অথচ ফিসফিস করলে, না মানে দেখতে চাই। তুরা উত্তেজিত উত্তরটা না মানে হ্যাঁ দেখাতে চাই শোনা মাত্র রৌদ্রের ঠোঁটে এক আকাশ সমান হাসি ফুটে উঠল। সে হাসি ছিল আনন্দের গভীরতম প্রকাশ। সেই হাসির অর্থ তুরা একেবারে বুঝতে পারল না। সে কেবল রৌদ্রের সেই হাসি মাখা মায়াবী মুখের দিকে একদম বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। রৌদ্রের চোখ দুটো হাসছিল, আর সেই হাসি যেন সুইজারল্যান্ডের সকালের স্বচ্ছ রোদকে হার মানছিল। তুরা বুঝতে পারল না ঠিক কী ঘটতে চলছে। সময় কখনো থেমে থাকে না, সে সবসময় অবিরাম গতিতে এড়িয়ে চলে। এটাই যেন তার প্রকৃতি, একমাত্র নির্লজ্জতা। কেউ তার পথে এক মুহূর্ত বাধা দিতে পারে না, স্বাধীন ছন্দে চলে। এভাবে 15 মিনিট দীর্ঘদিন পেরিয়ে এসছে, কিন্তু এই 15 দিন আসলে কিছুই বদলায়নি। আশি আর শিয়াবের মধ্যে এখনও সেই বরফের মতো ঠান্ডা দূরত্ব। শিয়াব এখনও আশিকে স্বামীর অধিকার দিয়ে মেনে নেয়নি, তবে খানবাড়ির সকলের বুক জুড়ে এক গভীর অসহ্য উদ্বেগ, কারণ তুরা এখনও বাড়ি ফেরেনি। আশিক খান খোঁজ নিয়েছে তুরা তার প্রিয় কোনো বন্ধুর বাড়িতে যায়নি, কোথায় তার একটুকরো খোঁজ নেই। এই নিয়ে বাড়ির সকলের মনে এক অজানা ভয় আর চাপা চিন্তা জেগে বসছে। সকালবেলা আনোয়ার খান বিশাল হলরুমের সোফায় বসে নিবিষ্ট মনে খবরের কাগজ দেখছিলেন, চায়ের কাপ। ধীরে ধীরে আশিক খানও এসে নিঃশব্দে তার পাশে বসলেন। তার মুখটা একদম শুকিয়ে গেছে, রাতের পর রাত দুশ্চিন্তা, তার পেটে একটা দানা খাবারও পড়েনি। আনোয়ার খান আর চোখে আশিক খানের দিকে তাকালেন। আশিক খানের শুকনো চিন্তিত মুখ দেখে তিনি বললেন, কী হয়েছে, কোনো বিশেষ সমস্যা? আশিক খান মাথা নিচু রেখে ফিসফিস করে উত্তর দিলেন, যেন জোরে কথা বললে মেয়ের নাম বাতাসে মিলে যাবে। আজ আমার মেয়ে তুরা কতদিন ধরে বাসায় নেই, জানি না কেমন আছে, কোন অবস্থায় আছে, ঠিকমতো এক মুঠো খেতে পাচ্ছে তো? আনোয়ার খান খবরের কাগজটা পাশে রেখে গভীর হতাশা নিয়ে বললেন, চিন্তা করিস না, যেহেতু নিজের ইচ্ছা বেরিয়ে গেছে সেহেতু নিশ্চয় ভালো আছে। তবে আমি তো খোঁজ খবর নিতেই পুলিশকে জানিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আশিক খান কিছু বললেন না, শুধু মাথা যন্ত্রের মতো নাড়লেন। কিন্তু কেউ কি আর জানলো বাইরে শান্ত এই বাবার মনে মেয়েটাকে একটিবার দেখার জন্য আকুলতা কতটা ভয়াবহ চিন্তা প্রতি মুহূর্তে তাকে জ্বালিয়ে মারছে। আয়ান ফোন টিপতে টিপতে নিচে নামার উদ্দেশ্যে যাচ্ছিল। আয়ানের চোখ একদম ফোনে স্থির। তিথি হাতে একটা কাগজ পড়তে পড়তে নিচে নামার উদ্দেশ্যে। তিথির চোখ একদম কাগজে স্থির। হঠাৎ আয়ান ও তিথি দুজনে মনোযোগী। সিঁড়ির মুখে একে অপরের সাথে প্রচণ্ড ধাক্কা খেয়ে দুজনে ছিটকে পড়ে যায়। তিথি কোমরে ব্যথায় আর্তনাদ করে, ও মাগো, আমার কোমর গেল গো, ও মাগো তুমি কোথায়? দেখো তোমার মেয়ের কোমরটা ভেঙে গেছে, আর বিয়ে হবে না। তোমার মেয়েকে এখন সবাই বলে, ওই দেখো কোমর ভাঙা মিস ইউনিভার্স আসছে। আয়ান দুই কুনোইয়ে ব্যথা পেয়েছে। হঠাৎ তিতির এই নাটকের চিৎকার শুনে আয়ন সামনে তাকিয়ে দেখে আয়নের শরীর রাগে দাউ দাউ করে জ্বলছে। আয়ন তীক্ষ্ণ স্বরে বলে, তিথি, কি আমার সাথে তোর কোনো জন্মান্তরের শত্রুতা আছে? দুদিন পর পর আমার সাথে ধাক্কা খাস? তোর কি চোখ নেই নাকি? চোখ আলমারিতে তালা মেরে চাবি গোছা আমার হাতে ধরিয়ে দিস? আয়নের কণ্ঠ শুনে তিথি সামনের দিকে তাকিয়ে দেখে আয়ান। মুহূর্তে আয়নের কথায় আর ব্যথা উধাও। তিথি কোমর ধরে উঠে দাঁড়িয়ে তেতো গলা বলে, আমি যদি চোখ আলমারিতে তালা মেরে ঝুলিয়ে রাখি তাহলে কি তুমি এসে আমার বিয়ে ভাঙা কোমরটার দায়িত্ব নেবে, নাকি আমাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে? এই তো একটা চলন্ত জঞ্জাল এখনো স্থির। বেশি কথা বলবে না। আমি তো ধাক্কা খেয়ে তোমার মতো হিংস্র হয়ে যায়নি। তিথির মুখে নিজের হিংস্র নাম শুনে আয়নের মাথার শিরাগুলো যেন দপদপ করে উঠল। এতক্ষণ চাপা রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে উঠল। মুহূর্তের মধ্যে তিথির দিকে এক ঝটকা এগিয়ে এলো। তিথি কিছু বুঝে ওঠার আগে আয়নের শক্ত হাতে
থাপ্পড় সপাং করে বলে তিথির গেলে। থাপ্পড়ের শব্দে একটা তীব্র প্রতিধ্বনি। তিথি থমকে গেল, বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল, গালটা জ্বালা পোড়া করছে। আয়নের চোখে তখন ক্ষমা বা অনুশোচনার লেশমাত্র নেই। সে রাগে শ্বাস ফেলতে ফেলতে তীক্ষ্ণ এবং দাঁতে দাঁত চেপে বলল, আর একটা ফালতু কথা যদি তোর মুখ থেকে বের হয় তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে দেবো। বাড়িতে এত বড় সমস্যা চলছে আর তোর ফাজলামো থামে না। নিচে বেড়ানো বন্ধ কর। কথা বলে আয়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ঘৃণায় চোখ সরিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে তীব্র বেগে নিচে নেমে এলো। তিথি স্তব্ধ হয়ে রইল। চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো আওয়াজ নেই। সে কাঁপা কাঁপা হাতে গলাটা চাপ দিল। আয়নের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে মনে এক গভীর মন খারাপের মেঘ জমল। কিন্তু মেঘ এর আড়ালে এক কঠিন ইস্পাত কঠিন প্রতিজ্ঞা জন্মল। থাপ্পড় মারলে সেই থাপ্পড়ের হিসাব সুদে আসলে চুকিয়ে দেব বলে দিলাম। চৌধুরী বাড়ি। শিয়াব অফিস থেকে যেন আজ ক্লান্ত শরীর টেনে আনলো। এসে হল রুমের নরম সোফায় ধপাস করে শরীরটা এলিয়ে দিল। প্রতিটি নিঃশ্বাস ক্লান্তির ভার স্পষ্ট। আশি তখন চিপস খাচ্ছিল। আজ টিভি সিরিয়ালে কোনো নাটকীয় দৃশ্য পুরোপুরি মনোযোগ দিয়ে দেখছিল। হঠাৎ শিয়া পেলে পড়ার শব্দ আর এমন বিপর্যস্ত অবস্থাকে আশি এক লম্হায় বুঝে গেল লোকটা আজ অতিরিক্ত ক্লান্ত। আশি কোনো কথা সুযোগ না দিয়ে তাড়াতাড়ি রান্নাঘর ছুটল। ঝটপট লেবু দিয়ে শরবত বানিয়ে সোজা শিয়াবের সামনে দিল। শিয়াব চোখ বন্ধ করেছিল। সামনে গেলাসের উপস্থিতি টের পেয়ে বিরক্ত চোখ খুলে, কি হয়েছে? আর এই বিষ আমাকে কেন খাওয়াতে চাইছো? আশির কণ্ঠে এক টুকরো যত্ন। লেবুর জল খান তো, মাথাটা হালকা লাগবে, ক্লান্তি দূর হবে। শিয়াব চোয়াল শক্ত করে রুক্ষতার শেষ সীমানে গিয়ে বলল, কোনো প্রয়োজন নেই। আশি নাছোড়বান্দা এই গ্লাসটা শিয়াবের হাতে কাছে এগিয়ে দিল এবং আদেশ করে ভঙ্গিতে বলল, আরে বাবা, আপনি খেয়েই দেখেন না, খাবার খারাপ লাগবে না, গ্যারান্টি। সে আবার তর্ক করলো না, যেন পরাজয় মেনে নিছে। গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে শরবতটুকু শেষ করলো। আশি তৃপ্তির হাসি নিয়ে শেফের দিকে তাকালো, ভুরু নাচে বলল, কি মিস্টার অহংকারী, কেমন লাগছে এখন? শেফ সোজা সোফা থেকে ওঠার জন্য সোজা হয়ে বসলো। তার কণ্ঠে এবার আর বিরক্তি নেই, চাপা কৃতজ্ঞতা। ভালো। শেফের একসঙ্গে উত্তরে শুনে আশির মাথা গরম হলো। সে বিড়বিড় করে বলল, যেন নিজের সঙ্গে কথা বলছে, শালা কিপটে, একটা ধন্যবাদ দিতে পারে না। শালা তোর কপালে বউ জুটবে না দেখিস। এমা থুক্কু, আমি কি বলছি? আমি তো এর বউ। এই অহংকারে পাহাড়ের লোকটার সাথে থাকতে থাকতে আমার মস্তিষ্ক ফ্রাই হয়ে গেছে। আশি সে অভ্যন্তরের কৌতুকের মাঝে শিয়াবের কণ্ঠস্বর তার কানে ভেসে এলো। শিয়াব রুমের দিকে যেতে, সত্যি খুব ক্লান্ত ছিলাম, শরবত খাওয়ার পর অনেকটা সতেজ লাগছে। ততক্ষণে শেফ সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। আর আশি অপরাধের মতো জিভ কামড়ে নিজের কপালে নিজে চাপড়ে, শুধু শুধু লোকটাকে গিফটে খেতে পেলাম, ধন্যবাদ তো দিলে, কিন্তু এই ধন্যবাদ 2 সেকেন্ড আগে দিলে হতো না? তাহলে তো আর আমি নিজেকে পাগল বলতাম না। আমার কোনো দোষ নেই, সব দোষ ওই অহংকারী লোকটার। শেফ ক্লান্ত শরীরটা রুমে এসে শার্টটা এক হ্যাচকায় খুলে বিছানায় ছুঁড়ে মারল। ক্লান্ত ভুলে তোয়ালে না নিয়ে প্রায় দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। সাহস ছেড়ে সে চোখ বন্ধ করলো, যেন জল তার সমস্ত ক্লান্তি ধুয়ে দিবে। আর সে রুমে এসে দেখলো বিছানায় শার্ট টাই দোলা। সে নিঃশব্দে সেগুলোকে যত্ন করে গুছিয়ে আলমারিতে রেখে দিল। সে শাওয়ার নিয়ে সব কিছু খুলে তোয়ালে নিতে গিয়ে দেখলো তোয়ালে নেই। তার চোখ কপালে উঠল। সে মাথায় হাত দিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে তোয়ালে এখন? সে ওয়াশরুমের দরজায় 1 ইঞ্চি ফাঁক করে আসে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনে কিছু একটা করছে। সে লজ্জা ও বিরক্তি নিয়ে ডাবল ডাকবে না, কিন্তু ভেজা শরীরে এভাবে দাঁড়িয়ে থাকা অসম্ভব। সে শেষে অসহায় আশিকে ডাকলো, এই মেয়ে শোনো। আশি কেন, এই মেয়ে শোনো। এই ডাকটা যাওয়া মাত্র তার ভেতরে আগুনটা জ্বলে উঠলো। আশি ঘুরে দেখে শিয়াব ওয়াশরুমে এইভাবে ডাকলো। মুহূর্তে আশি রেখে চোখ গরম করলো, দেখুন মিস্টার অহংকারী, আমি মেয়ে না, আমি আশি। আর আশি না ডাকতে পারেন তাহলে ডাকবে না। শুধু এই মেয়ে শোনো, এই মার্কা ডাক আমাকে দেবেন না। আশির কথা শুনে শিয়াবের মাথায় রক্ত গরম হয়ে গেল, কিন্তু এই নিরুপায় বন্দি। তাই শিয়াব রাগ থামিয়ে এক টুকরো মিথ্যে সহানুভূতি হাসি ফুটে বলল, ওকে ম্যাডাম, আর ডাকবো না। এখন শুধু আমাকে একটু সাহায্য করুন। আশি কর্তৃত্বের মজা বুঝতে পারলো। সে 2 হাতে বুকের উপর আঁচ করে উচ্চ ভান দেখে বলল,
সরি বলেন। শিহাব দাঁতে দাঁত পিষে গলার স্বর আরও কঠিন করল, সরি। আর সে এবার গর্বের সাথে লম্বা শ্বাস নিল। সে যেন বিশ্বকে জয় করেছে। ঠিক আছে, মাফ করে দিলাম। আমি এবার দয়ালু মানুষ, কেউ এত কষ্ট করে মাপ চাইলে মাপ না করে থাকতে পারি না। শিহাব ধৈর্য এবার শেষ সীমানায়। সে ঠোঁট কামড়ে ওয়াশরুমের দরজায় সামান্য চাপ দিয়ে শক্ত করে ধরে বলল, এখন কি আমাকে আপনি সাহায্য করতে পারবেন, নাকি আমি জল ঝাড়তে ঝাড়তে চলে আসবো? আর সে এবার একটু দ্রবীভূত হলো। কৌতুক করার সুযোগ নেই বলেছিল। কি আছে বলেন, কি চাই? সে একদম স্কুলের বাচ্চার মতো লাজুক ভঙ্গিতে আমতা আমতা করলে, আসলে ভুল হয়েছে, আমি তোয়ালিটা নিয়ে না নিয়ে ভেতরে আসছে, আপনি যদি দয়া করে তোয়ালাটা এনে দেন। সে আমতা আমতা করে কথা শুনে আশির চোখ কপলে উঠলো। তার মানে সে এতক্ষণ নগ্ন অবস্থা দাঁড়িয়েছিল, যদি সত্যি সত্যি এই অবস্থায় চলে আসে তাহলে তো সর্বনাশ। আর সে তাড়াতাড়ি তোয়ালে নিয়ে দাঁত কেলানো একটা হাসি দিয়ে আস্তে করে তোয়ালাটা দরজার সামনের দিকে এগিয়ে দিয়ে দুষ্টু মিশ্রে করল, মিস্টার অহংকারী, আপনি কি শুনেছেন? এই নিন আপনার তোয়ালের জাদু। মিস্টার অহংকারী নামটা শুনে শিয়াবের রাগ হলো। মেয়েটা সবসময় তাকে অহংকারী বলে ডাকছে। শিয়াব বিরক্ত হলে তোয়ালাটা শক্তিতে টান মারল। শিয়াব এত জোরে টান দেওয়ার সাথে সাথে আশি ভর সামলাতে না পেরে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। মুহূর্তে ওয়াশরুমে ঢুকে আশি একদম নগ্ন অবস্থায় শিয়াবকে দেখতে পেল। অপ্রত্যাশিত শিয়াবকে এই রূপে থেকে আশি হা হয়ে গেল। তার চোখ বিস্ময়িত, মুখ দিয়ে কেবল একটা শব্দ বের হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেঁচে থাকলে আবার দেখা হবে, বাই এসে তুই খতম। কথাটা শেষ করে আসতে সেন্স হারিয়ে ফেলল। মুহূর্তের মধ্যে সে বার্ষিকে শক্ত করে ধরে ফেলল। সুইজারল্যান্ড। আয়নার সামনে বসে আছে তুরা। তার চোখে মুখে বিরক্তি নেই, বরং এক তীব্র উত্তেজনা চাপা আঁকা। পরনে তার অন্তত দামি শুভ্র রঙের লেহেঙ্গা। লেহেঙ্গাটি ছিল বরফের মতো স্নিগ্ধ, তাতে সূক্ষ্ম রূপলি জড়ি আর হীরার মতো ছোট স্ফটিক বসানো, যা সামান্য আলোতে ঝকঝক করছে। এই রাজকীয় পোশাকটি সুইজারল্যান্ডের বাজারে বিশেষভাবে আব্রাহাম খানে তার জন্য কিনেছে। তোরাকে একদম অপরূপ বধূরূপে সাজানো হয়েছে। তার চোখে গভীর কাজল টান, যা চোখের ভাষাকে আরও রহস্যময়। ঠোঁটে নরম গোলাপি আভা, চুলে সদ্য ফোটা সাদা অর্কিড। নিজেকে আয়নায় দেখে লজ্জা আর মুগ্ধতা কাজ করছে, কিন্তু একই সঙ্গে সে হতবুদ্ধি। হঠাৎ রৌদ্র এইভাবে তাকে কেন সাজাচ্ছে? আর ভাবলো হয়তো বিশেষ কোথাও ঘুরতে নিয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা হাতে দুবাই থেকে আনা ফুলের তোড়া নিয়ে এলো। তিনি তোড়াটা ফুলের হাতে দিলে বললেন, এটা তোমার জন্য, এই নাও, বাইরে এসো। তোরা ভাষা বুঝল না, তবে ফুলের তোড়াটা আনন্দে নিল। মহিলাটি তুরোকে দাঁড় করিয়ে থাকতে উৎসুক হয়ে আবার বললেন, কী হলো ম্যাডাম, বাইরে এসো। তুরা যেন স্বপ্নের ঘরে। মহিলাটি আর না পেরে তুরার কবজি ধরে তাকে রুম থেকে বের করে নিয়ে এলো। তুরা বাইরে আসতে হঠাৎ কোথা থেকে শক্তিশালী দুটো হাত তুরার চোখে কালো রুমাল বেঁধে দিল। তুরা প্রচণ্ড আতঙ্কে উঠল। সেই রুমাল খোলার জন্য হাত বাড়াতে তার আগে দুজন মহিলা তার হাত পাথরের চাপাদার মতো চেপে দিল। তুরা ভয়ে তোতলাতে বলল, কারা আপনারা? এভাবে চোখ বাঁধলেন কেন? ছেড়ে দিন আমাকে। কিন্তু মহিলারা তুরার কথা কোনো উত্তর দিল না। তারা তুরাকে টেনে নিয়ে একটা দামি এইচইউভি গাড়িতে বসলো। তুরা ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। প্লিজ, আপনারা কারা? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ ছেড়ে দিন, আমি রৌদ্রের কাছে যাব। মহিলাটি শক্ত করে তুরাকে আসন থেকে নড়তে না দিয়ে চেপে দিল। গাড়ি তীব্র গতিতে চলল। তুরা ভয়ে ভয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। মহিলাটির হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য তুরা প্রাণপণে হাত পা ছুড়ল, কিন্তু দুজন মহিলার সাথে পেরে উঠল না। তুরা ভাবছে হয়তো তাকে অপহরণ করাচ্ছে, না হলে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কোথায় যাবে। বেশ কিছুক্ষণ পর গাড়ি হঠাৎ চরম নিস্তব্ধতা এক জায়গায় এলো। মহিলারা তুরাকে গাড়ি থেকে নামলো। তুরা আবারও কান্না জড়িত মিনতি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কী ক্ষতি করছি আপনাদের? এইভাবে আমাকে কেন ধরে রেখেছেন? প্লিজ এভাবে ছেড়ে দিন। একজন মহিলা ধমকে সরে বলল, এই মেয়ে, চুপ থাকতে পারো না? এত কথা বলো কেন? মহিলার ধমক শুনে তুরা আর কোনো কথা বলল না। মহিলাটি তুরাকে নিয়ে একটা জায়গায় এনে দাঁড় করলো। সেখানে তুরা বাতাসের শোষ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না। একদম নিস্তব্ধতা বরফের রাজত্বের মতো অনুভব করতে করতে মহিলাটা আবার তুরার হাতে ফুলের তোড়া ধরে দিলে আলতো করে তুরার চোখের রুমালটা খুলে দিল। তুরা খোলার সাথে তুরা একদম স্তম্ভিত হয়ে গেল। তার মুখ বিস্ময়ে হা হয়ে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। তীব্র গতিতে তার চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে, কিন্তু মস্তিষ্কের কোষগুলো কোনো তথ্যই প্রতিক্রিয়া করতে পারছে না। তার চারপাশের দৃশ্য এতটাই অবিশ্বাস্য আর এত সুন্দর যে সেই মুহূর্তে সে সব ভুলে গেল, যে কে তাকে ধরে এনেছিল বা কেন কেঁদেছিল। তার ভেতরে সমস্ত ভয়, কষ্ট আর রাগ যেন এক লহমায় নিঃশব্দ বিলীন হয়ে গেল।
নির্লজ্জ ভালোবাসা পর্ব 5। এবার কন্টিনিউ দিব নির্লজ্জ ভালোবাসাটা। আপনারা থাকবেন সাথে, আর পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।